তো আমাদের ওয়ার্ক সেকশনটা হচ্ছে আমাদের ডান। আপনারা ফন্ট ফ্যামিলি সহ ব্যবহার করছেন না? ওকে, আসেন আজকে হচ্ছে আমরা স্টে উইথ আস এই ফর্ম সেকশনটা নিয়ে হচ্ছে কথা বলবো, এবং এখানে আমরা এটা করার পর আমরা হচ্ছে ফর্মের ইন ডিটেলস পার্টে হচ্ছে চলে যাব। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে হচ্ছে আমরা বিফোর আফটার কাজই করব, মানে আজকে নতুন তেমন কিছু নাই, আগের জিনিসগুলাই ঘুরে ফিরে। তো এখানে একটা সেকশন আছে যেটা হচ্ছে ফুল উইথ সেকশন, এবং পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, তার উপরে আবার কালার আছে, এবং মাঝখানে হচ্ছে আমাদের হচ্ছে একটা ফর্ম আছে। সো এইটা হচ্ছে আমরা ডিজাইন করতে গেলে আমাদের একটা সেকশনের প্রয়োজন হচ্ছে। তার ভিতরে হচ্ছে একটা র্যাপার ডিভ নিতে হবে আলাদা করে, যেটা ওই এই র্যাপার কিন্তু ওই র্যাপারদের মতো না, এটা আলাদা র্যাপার। সো এটার উইথ আলাদাভাবে ডিফাইন করতে হবে, এবং তার ভিতরে হচ্ছে কন্টেন্ট গুলা বসাইতে হবে। তো চলেন আমরা হচ্ছে এটার কাজটা শুরু করি। তো এটা হচ্ছে আমাদের কন্টাক্ট সেকশন। তো আমরা হচ্ছে এখানে বলতেছি যে ক্লাস নেম কন্টাক্ট সেকশন, তার ভিতরে হচ্ছে আমি একটা নাম দিতেছি যে কন্টাক্ট র্যাপার নামে। স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই তো? সো কন্টাক্ট র্যাপার নামে একটা ডিভ হচ্ছে নিয়ে নিলাম, তাকে হচ্ছে মাঝখানে নেওয়ার জন্য। এবং এর ভিতরে কি কি আছে, স্টে উইথ আস এবং হচ্ছে একটা প্যারাগ্রাফ। আমরা উপরে দেখেন আমরা কি এরকম কোনো কাজ করছিলাম যে একই রকম টেক্সট হওয়াতে সবাইকে হচ্ছে একই রকম ক্লাস নেম ইউজ করছিলাম কি আমরা? মেবি না। আমরা ডিরেক্ট হচ্ছে তাদেরকে হচ্ছে এখানে আমরা ব্যবহার করছিলাম। সো ওইভাবে দিইনি। আচ্ছা, ওইটা আমরা নেক্সট কাজের সময় দেখবো যে কিভাবে আরো কম করে হচ্ছে সিএসএস কমানো যায়। আপাতত হচ্ছে আমি এখানেই রাখতেছি, জাস্ট লাইক H2 দিচ্ছি, বলতেছি হচ্ছে যে স্টে উইথ আস, এবং নিচে হচ্ছে একটা প্যারাগ্রাফ আছে যেখানে আমি প্যারাগ্রাফ দিয়ে লরেম 7 একটা কন্টেন্ট দিয়ে দিলাম। এরপর আমাদের হচ্ছে এখানে দেখেন কি আছে, একটা ফর্ম আছে। এই ফর্মটাকে হচ্ছে আমরা ডিজাইন করার জন্য কি করব, ফর্মের ট্যাগ ইউজ করতে হয়। আপনারা অলরেডি হচ্ছে যখন ট্যাগ গুলা ব্যবহার করছিলেন, ইউজ করছিলেন 50টা ট্যাগ, তখন হচ্ছে আপনারা এই ফর্মের বিষয়পত্রগুলো নিয়ে হালকা ধারণা পাইছিলেন, বাট পুরোপুরি ধারণা আপনাদের আসে নাই। ইমেজের উপরে বাটন আনতে গেলে পজিশনই করতে হবে, ঠিক আছে? তো এখানে ফর্ম নেওয়ার জন্য আমরা একটা ফর্ম ট্যাগ নেই প্রথমে। এই ফর্মের ভেতরে কিন্তু হচ্ছে অনেক কাজ কিছু করার লাগে, যেমন ফর্ম নিয়ে আমি ইন ডিটেলস আসতেছি একটু পরে, বাট একটা ফর্ম ডিজাইন করতে গেলে আমাদেরকে প্রথমে একটা ফর্ম ট্যাগ নিতে হয়। কারণ ফর্ম ট্যাগ যদি আপনি না নেন তাহলে ফর্মের ডাটাগুলা পাস আপনি করতে পারবেন না, ঠিক আছে? এখানে ফর্মের ভিতরে একটা অ্যাকশন অ্যাট্রিবিউট চলে আসে, এটা হচ্ছে ফর্ম সাবমিট করার পর যে ডাটাগুলা হচ্ছে আপনি ইনপুট দিলেন, সেই ইনপুট ডাটাগুলোকে নিয়ে প্রসেসিং করার জন্য কোন পেজে হচ্ছে আপনি যাচ্ছেন সেই পেজের ইউআরএল এখানে থাকে। এবং এখানে আরো কিছু জিনিস থাকে, জাস্ট লাইক মেথড। এখানে মেথড গেট এবং পোস্ট দুইটা মেথড আছে, দুইটা মেথডের একটা ব্যবহার করা লাগে। যখন আপনি পোস্ট করবেন, মানে আপনি যখন কোনো ফর্ম সাবমিট করবেন, তখন আপনাকে পোস্ট মেথড ইউজ করতে হয়। যদিও এগুলো এখন আপনাদের কাজ না, এগুলো হচ্ছে যখন আপনারা পিএইচপি শিখবেন তখন হচ্ছে আপনাদের এই জিনিসগুলো ব্যবহার করতে হবে, বাট এখন কোনো দরকার নেই। এরপর দেখেন এখানে ফিল্ড আছে, একটা টেক্সট ফিল্ড, একটা ইমেলের ফিল্ড, আর একটা হচ্ছে মেসেজের ফিল্ড। তো এই ফিল্ডগুলো কিভাবে নিয়ে আসে, আপনারা অলরেডি দেখছেন যে ইনপুট টাইপ টেক্সট বললেই হচ্ছে সেটা হচ্ছে টেক্সট টাইপের ফিল্ড হয়। এবং ভেতরে যে টেক্সটটা আছে, এই যেখানে দেখতে পাচ্ছেন যে ফুল নেম ইনপুট ফিল্ডের ভিতরে, এগুলো কিন্তু ক্লিক করার সাথে সাথে যখন আপনি লেখায় স্টার্ট করবেন এগুলো হচ্ছে মুছে যায়, মানে দেখা যায় না, আপনি যা টাইপ করেন তাই দেখা যায়। সেগুলো জাস্ট অনেকটা হচ্ছে ছায়ার মতো, দ্যাটস এদেরকে বলা হয় হচ্ছে যে প্লেস হোল্ডার। তো আপনি ইনপুটের ভিতরে হচ্ছে এখানে প্লেস হোল্ডার ইনপুট করতে পারেন, এবং সেখানে বলেন ফুল নেম। আমি সবগুলো কন্টেন্ট একসাথে নিয়ে নিচ্ছি আগে। তারপর আরেকটা ইনপুট টাইপ, সেটা হচ্ছে ইমেল, এবং সেখানে একটা প্লেস হোল্ডার ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। ওকে, এরপর টেক্সট এরিয়া, যেটা হচ্ছে আমরা মেসেজ বক্সের জন্য ইউজ করি। সো টেক্সট এরিয়া, এখানে রো কলাম হচ্ছে অনেক বড় বড় থাকে। তো আপনি এখান থেকে রোজ মানে হচ্ছে লম্বায় তাকে কমায় দিলাম হচ্ছে আমি এখান থেকে ধরেন যে 7, ঠিক আছে? এরপর এখানে হচ্ছে আমরা একটা ইনপুট টাইপ হচ্ছে আমরা বলবো সাবমিট, মানে একটা বাটন লাগবে সাবমিট করার জন্য। এটার মধ্যে কি লেখা আছে? আচ্ছা, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে যে একটা চেক বক্স আছে, তারপর হচ্ছে রাইট সাইডে হচ্ছে একটা বাটন আছে। তো এখানে দেখেন দুইটা জিনিস কিন্তু দুই পাশে বিভক্ত, মানে দুইটা দুই পাশে আছে। তো দ্যাট মিন্স এখানে কিন্তু একটা র্যাপার লাগবে ফ্লেক্স করে তাদেরকে দুই পাশে নেওয়ার জন্য। এবং চেক বক্স আর হচ্ছে টেক্সট, এই দুইটা জিনিসকে হচ্ছে পাশাপাশি নেওয়ার জন্য এখানেও আমার একটা প্যারেন্ট ডিভ লাগবে। তো এখানে কিন্তু মোটামুটি ভালো রকমের একটা প্যারেন্ট ডিভের খেলা আছে। তো প্রথমেই আমাদেরকে এখানে একটা প্যারেন্ট নিতে হবে,
তার ভিতরে দুইটা চাইল্ড হবে, একটা হচ্ছে এইটুকু আর একটা হচ্ছে এই বাটনটা। তারপর তাদেরকে হচ্ছে আমরা ফ্লেক্স করে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করে দিব, এবং এইখানে যে প্যারেন্টটা নিচ্ছি তার ভিতরে হচ্ছে আবার আমরা চেকবক্স আর হচ্ছে টেক্সটটা দিব, তারপর তাদেরকে আবার আমরা ফ্লেক্স করে পাশাপাশি নিয়ে যাব। বুঝা গেছে? আগে লিখি তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। সো প্রথমেই ইনপুট টাইপ সাবমিট আমরা দিব না। প্রথমে এটার জন্য আমরা কি নিতে পারি, বলতে পারি যে হচ্ছে যে আম, একটা ডিভের ক্লাস নেম বলেন, এখানে কি দেওয়া যায়, যে হচ্ছে বাটন রো, ঠিক আছে, বা সেন্ড রো, যেহেতু এখানে একটা সেন্ড আছে এবং এটা পুরোটাই একটা রো, আমরা এখানে একটা ডিভের নাম দিচ্ছি যে সেন্ড আন্ডারস্কোর রো নামে। এর ভিতরে দুইটা লাগবে, একটা হচ্ছে যে চেক বক্স, তো আপনি এখানে বলেন যে হচ্ছে চেক বক্স একটা ডিভ যার ভিতরে হচ্ছে আম, কিছু একটা থাকবে, আমি আপাতত হচ্ছে একটা টেক্সট দিয়ে দিচ্ছি এরকম বোঝার জন্য, এবং এই পাশে হচ্ছে আমাদের একটা কি লাগবে, বাটন লাগবে। সো এইখানে হচ্ছে আপনি ইনপুট টাইপ সাবমিট বাটন বলেন, ইনপুট টাইপ যদি বলেন সাবমিট তাহলে এটা সাবমিটের মতো কাজ করবে, এবং তার ভিতরে হচ্ছে আপনি অ্যাজ এ ভ্যালু হিসেবে হচ্ছে বলে দেন সেন্ড, আর কিছুর দরকার নেই। এবং এইটার ভিতরে হচ্ছে কি থাকবে, চেকবক্সের ভিতরে একটা দুইটা এলিমেন্টস থাকবে, একটা হইতেছে ইনপুট টাইপ চেকবক্স, ইনপুট টাইপ চেকবক্স, এবং তার নিচে হচ্ছে পাশে হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে বলেন যে হচ্ছে এখানে কি লেখা আছে, সাবস্ক্রাইব নিউজ লেটার। তো আমরা এখানে বলতেছি সাবস্ক্রাইব নিউজ লেটার। ওকে, সো দেখেন এখানে হচ্ছে আমাদেরকে এইভাবেই হচ্ছে কলটা করা লাগলো, কারণ এইটার ভিতরে ফ্লেক্স করলে এ আর হচ্ছে এ এই দুইটা দুই পাশে চলে যাবে, আর এর ভিতরে ফ্লেক্স করলে এই দুইটা হচ্ছে আবার পাশাপাশি চলে আসবে। এই কাজটাই হচ্ছে আমরা এখন করব। তো মোটামুটি আমাদের মার্কআপ শেষ, এবার হচ্ছে আমরা চলেন ইয়াতে চলে যাই। সাথে হচ্ছে আমরা এখান থেকে একটু ছবিটা নিয়ে নেই। তো ইনপুট এখান থেকে হচ্ছে আমি ছবিটাকে যদি কল করেন, এই যে ছবিটা, ঠিক আছে, ছবিটা আলাদা, আমরা আলাদাভাবে ছবিটা নিই, কারণ আমরা কালার্ড ছবি না নেওয়া থেকে বিরত থাকবো, কারণ অনেক সময় ক্লায়েন্ট ছবি চেঞ্জ করতে পারে। তো সেই ক্ষেত্রে যাতে কালারটা উপরে থেকে যায়, ছবিটাই শুধুমাত্র যেন চেঞ্জ হয়, কারণ কালারওয়ালা ছবি নিলে পরবর্তীতে ক্লায়েন্ট শুধু ছবি চেঞ্জ করলো বাট কালার তো নাই, তখন ডিজাইনটা বিচ্ছিরি হয়ে যাবে। ওকে, সো আমি এখানে হচ্ছে সেভ করতেছি, এটার নাম দিচ্ছি হচ্ছে যে কন্টাক্ট বিজি, ঠিক আছে, নামে এটাকে আমরা সেভ করে নিলাম। এবার এই যে ক্লাস নেম গুলো আছে, ক্লাস নেম গুলাকে হচ্ছে আমি এখানে কল করি। ওকে, দেন হচ্ছে আমাদের কন্টাক্ট র্যাপার আছে, কন্টাক্ট র্যাপারটাকে হচ্ছে আমরা এখান থেকে কল করলাম। কন্টাক্ট র্যাপারের ভিতরে হচ্ছে আমাদের এইচ, বা হচ্ছে এইটার জন্য আপনি ধরেন H2P, সমস্যা নাই, কন্টাক্ট র্যাপার তার ভিতরে H2 আর হচ্ছে P, সে তো প্যারেন্ট হিসেবেই আছে, সো নো প্রবলেম, P। এরপর এখানে দেখেন ফর্ম ট্যাগ আছে, সো ফর্ম ট্যাগটাকে হচ্ছে এখানে ধরেন, সো ডিরেক্ট ফর্মটাকে ধরেন, কারণ এইখানে আর কোনো ফর্ম নাই, এই পেজের মধ্যে একমাত্র ফর্ম এটাই, সো এটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিলাম ফর্ম ট্যাগটাকে। এরপর কি আছে, ফর্মের ভিতরে হইতেছে ইনপুট আছে, সবগুলা ইনপুটের ডিজাইন কিন্তু একই রকম, দেখেন কোথায় গেল, এই যে এখানে দুইটা ইনপুট ট্যাগ আছে বাট দুইটা ডিজাইনই একই রকম, সো দুইটাকে হচ্ছে আমরা একই ট্যাগের মাধ্যমে হচ্ছে ধরতে পারি। জাস্ট নেস্টেড করে বলেন ফর্ম, এবং তার ভেতরে যেই ইনপুট আছে সেই ইনপুট ফিল্ড গুলাকে আপনি একরকম ডিজাইন চাচ্ছেন। আরেকটা লাগবে টেক্সট এরিয়া, সেই টেক্সট ট্যাগটাই তো আলাদা, সো এটার জন্য আপনাকে আলাদাভাবে টেক্সট এরিয়া কল করতেই হবে। এরপর এখানে আসতেছে হচ্ছে আমাদের সেন্ড রো, তো আমরা সেন্ড রো এই ক্লাস নেম গুলোকে এখানে কল করি। সেন্ড রো এর পর এখানে আছে চেকবক্স, আমরা চেকবক্সটাকে কল করি। চেকবক্সের ভিতরে হচ্ছে আবার কিন্তু দুইটা আইটেম আছে, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে পি। সো আমি এখান থেকে চেকবক্সটাকে হচ্ছে কপি করলাম, এখানে এসে আমরা বলি ইনপুট, বাট এই ইনপুট আর ওই ইনপুট তো এক না, বাট ট্যাগের কারণে তো তারা তো এক হয়ে গেছে। এই ক্ষেত্রে হচ্ছে আপনি একটু ডিফারেন্ট করতে পারেন, কি ইনপুটের মধ্যে মেনশন করে দিতে পারেন যেটা আসলে কোন ইনপুট ফিল্ডটা। তো সেটার জন্য ইনপুটের একদম কাছাকাছি মানে লাগায় আপনাকে হচ্ছে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনাকে হচ্ছে এখানে বলতে হবে টাইপ, এবং ইকুয়াল টু সাইন দিয়ে হচ্ছে আপনি এখানে কোলনের মধ্যে বলেন চেক বক্স। মানে হচ্ছে আপনি যদি কখনো প্রয়োজন পড়ে যে একটা ইনপুট ফিল্ডকে আপনি আলাদাভাবে ডিজাইন করতে চান, সেখানে আপনাকে আলাদা ক্লাস নেম দেওয়ার প্রয়োজন পড়বে না, আপনি যদি হচ্ছে সেখানে আলাদাভাবে টাইপটাকে বলে দেন। আর একসাথে ইনপুট বলা মানে হইতেছে সবগুলা ইনপুট ফিল্ড, যত ইনপুট ফিল্ড আছে।
আর যদি হচ্ছে আপনি তাদের মধ্য থেকে একটা বা দুইটা বা সবগুলাকে যদি আলাদা আলাদা ধরতে চান উইদাউট ক্লাস নেম, তাদেরকে এখানে আপনি টাইপটাকে আলাদাভাবে বলে দিতে পারেন যে টাইপ হচ্ছে চেকবক্স। এরপর চেকবক্সের ভিতর আমাদের পি নামে একটা ট্যাগ আছে, সো চেকবক্স কপি করে আমি এখানে বলতেছি যে পি। ওকে, ডান। দেন হচ্ছে আমাদের এখানে সেন্ড রো এর ভিতরে একটা ইনপুট আছে। এই ইনপুটও কিন্তু হচ্ছে আমাদের আলাদা ডিজাইন হবে, কারণ এটা কিন্তু বাটন টাইপ, সাবমিট টাইপ। তো এর ভিতরে হচ্ছে আপনি ইনপুটটাকে ঠিকই কল করেন, বাট আপনি এখানে আলাদাভাবে হতেছে সাবমিট বলে দেন টাইপ। তাহলে হচ্ছে অন্যদের মতো হইতেছে তার ডিজাইনটা হবে না। সো জাস্ট বলেন যে টাইপ সাবমিট। তার জন্য আপনি আলাদা সিএসএস লিখতে পারবেন কোনো ক্লাস নেম ডিফাইন ছাড়াই। বুঝতে পারছি মার্কআপটা এবং হচ্ছে সিএসএস টা কিভাবে কল করলাম। ওকে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু হচ্ছে খুব বাজে অবস্থায় আছে। তাহলে একটা কাজ করি, আসেন আমরা উপরে কন্টাক্ট সেকশনের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে নিয়ে আসি। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ডাবল স্ল্যাশ ইমেজেস ব্যানার, সরি ব্যানার না, কন্টাক্ট বিজি। তারপর তার ভিতরে হচ্ছে আমাদের ঠিক সেম ভাবে ব্যাকগ্রাউন্ড পজিশন বলতে হবে সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট বলতে হবে নো রিপিট, তারপর ব্যাকগ্রাউন্ড সাইজ বলতে হবে হচ্ছে কভার। দেন উই আর ডান। সো আমরা এই টুকু পর্যন্ত এখানে দিলাম, কারণ এগুলো হচ্ছে ইনপুটের মধ্যে আমরা ইন্সপেক্ট করে এগুলো দিতে পারতাম, বাট এটা দিতে পারতাম না। সো এটা আমরা হাতে লিখতে হইলো, সাথে আমরা এগুলো লিখে ফেললাম। এবার যদি এখানে আসেন দেখেন সবকিছুই ঠিকঠাক আছে, ছবিও আসছে, কন্টেন্ট গুলো উপরে আছে। এবার ইন্সপেক্ট করি এবং একবারে ধরে সবগুলা কাজ করে ফেলি। ওকে, সো নিচে আসেন। প্রথমবারের জন্য হচ্ছে আমরা পুরো সেকশনটাকে একটু বড় করতে চাই। মনে রাখবেন শুধুমাত্র হচ্ছে ব্যানার সেকশন ছাড়া কোথাও মিনিমাম হাইট ব্যবহার করা থেকে বিরত থাকবেন, কিন্তু এই সেকশনটার মধ্যে তো উপর নিচে গ্যাপ আছে। এই গ্যাপটা বাড়ানোর জন্য আমরা কি করব, প্যাডিং ব্যবহার করব। তো আমরা প্রথমে এই সেকশনের মধ্যে একটা প্যাডিং দিই, উপর নিচ থেকে হচ্ছে সাপোজ 70 পিক্সেলের প্যাডিং, লেফট রাইট থেকে হচ্ছে 0। তো দেখেন একটু বড় হয়ে গেছে। এরপর আমার এখানে যেটা দরকার কন্টেন্ট র্যাপার, এইটাকে আমি কতটুকু ছোট করতে পারি। উইথ দিলাম সাপোজ হচ্ছে এখান থেকে আমরা 40% এবং মার্জিন অটো। তাহলে দেখেন এইটুকু পরিমাণ জায়গা হচ্ছে আমার মাঝখানে চলে আসছে। গুড এনাফ, চলবে। বা আপনি চাইলে আরো ছোট করতে পারেন। আম, আমরা এটা পরে করব, সমস্যা নেই। হয়ে গেছে এই পর্যন্ত। তারপর এগুলাকে বলেন টেক্সট লাইন সেন্টার, তারপর হচ্ছে কালার বলেন হ্যাশ এফএফএফ, তারপর টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ঠিক আছে। ফন্ট সাইজ চাইলে হচ্ছে একটু বলে দিতে পারেন আগের গুলার মতো করে হচ্ছে 30 পিক্সেল। তারপর আমরা প্যারাগ্রাফে আসি, সেটাকেও বলি হচ্ছে টেক্সট লাইন সেন্টার, কালার বলতেছি হ্যাশ এফএফএফ সাদা কালার। এবং তার একটা মার্জিন দিচ্ছি। ওর মার্জিনটা উপর থেকে অনেক বেশি কম, মানে মোটামুটি নিচের দিকে অনেক বেশি। সো উপরে দিচ্ছি হচ্ছে আমরা জাস্ট লাইক 10 পিক্সেল। আচ্ছা, হ্যাঁ, উপরে দিচ্ছি হচ্ছে যে 10 পিক্সেল, লেফটে 0, তারপর হচ্ছে বটমে দিচ্ছি হচ্ছে 30 পিক্সেল এবং হচ্ছে রাইটে 0। দেখেন এবার, বা রাইট 0টা লেখার দরকার নেই। তিনটা ভ্যালু দিলে যেটা হয় যে প্রথমটা টপ, পরের মাঝখানেটা লেফট রাইট এবং পরেরটা বটম। তো দেখেন এখানে আমার কিন্তু জিনিসটা হয়ে গেছে। গুড। এবার আসেন ফর্মটা নরমালি ডিভের ব্লক এলিমেন্টস এটা। তো ডিভ যতটুকু তার প্যারেন্ট যতটুকু বড়, ফর্মও ঠিক ততটুকুই বড়। ইনপুট ফিল্ড গুলাকে আমার এখন তার মতো সমান করতে হবে। সো উইথ বলেন 100%। হয়ে গেছে। তাদের ব্যাকগ্রাউন্ড রাখার দরকার নাই, সো ব্যাকগ্রাউন্ডটাকে বলেন ট্রান্সপারেন্ট। তাদের বর্ডারও আমার প্রয়োজন নাই, আছে বাট ওদেরটা নাই। সো আমি আমার মতো করে বর্ডার দিচ্ছি 1 পিক্সেল সলিড এবং সেখানে কালারটা দিচ্ছি সাপোজ হচ্ছে যে আপাতত হচ্ছে আমি হোয়াইট কালারে দিচ্ছি বোঝার জন্য। হইছে ফুলই। এবং ভেতরে তাদেরকে একটু মোটা করার জন্য তাদেরকে ভেতর থেকে প্যাডিং দেন, যে হইতেছে তাদের টপ বটমে হচ্ছে আপনি বলেন জাস্ট লাইক হচ্ছে যে 10 পিক্সেল করে। ঠিক আছে, এবং লেফট রাইটে হচ্ছে যে সাপোজ 5 পিক্সেল। ওকে, দেখেন বড় হয়ে গেছে না। এবং তাদেরকে একটু মার্জিন বটম দিতে হবে, দুইটার মধ্যে একটু গ্যাপ ক্রিয়েট করতে হবে। সো মার্জিন বটম আমি বলতেছি হচ্ছে 15 পিক্সেল। ফর্মটা চলে আসছে, একদম জায়গা মতো চলে আসছে। আর এটাকে যদি হচ্ছে চান 10 পিক্সেল, তো এটাকে হচ্ছে আপনি আর 2 পিক্সেল বাড়াই দেন বা 13-14 পিক্সেল দেন, তাহলে ফর্মটা একটু দেখতে বড় হইলো। এগুলোর উপরে বর্ডার রেডিয়াস দেওয়া উচিত। সো আমরা এখান থেকে বলতেছি যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস খুব অল্প পরিমাণে, সো আমরা হচ্ছে এখানে 3 পিক্সেল করলাম।
একই রকম ভাবে টেক্সট এরিয়া গুলোতেও কিন্তু একই রকম সিএসএস হবে। সো তার উইডথ হবে হচ্ছে 100%। তারপর তার ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে বলতেছি ট্রান্সপারেন্ট। তারপর তার যে বর্ডার আছে তার বর্ডারটাকে আমি নান করে দিয়ে আমি একটা কাস্টম বর্ডার দিব। তার বর্ডার বলতে যেটা বুঝাইতেছি প্রতিটা ট্যাগেরই কিন্তু হইতেছে মানে ওই ট্যাগগুলোর ইনপুট ট্যাগগুলোর একটা নির্দিষ্ট একটা বর্ডার থাকে। সেই বর্ডারগুলোকে আমি রিমুভ করলাম, আমি আমার বর্ডারটা দিলাম। এরপর এখানেও হচ্ছে বর্ডার রেডিয়াস হিসেবে হচ্ছে আপনি এখানে 3 পিক্সেল বলেন। আচ্ছা, এটার মধ্যে আমরা প্লেস হোল্ডার দিলে ভালো হইতো। এবং প্যাডিং আমরা ঠিক সেম ওগুলোর মতোই, উপর থেকে হচ্ছে 14 পিক্সেল, লেফট রাইট থেকে হচ্ছে আমরা এখানে বলবো 5 পিক্সেল। তাহলে ইনপুট ফিল্ডটা আরেকটু বড় হইলো। দেখেন ইনপুট ইনপুট কাজ করতেছে বিদায় হচ্ছে মানে আমি ইনপুটের মতো কাজ করছি বিদায় ওই ইনপুটের মতো আমার সেন্ড বাটনও ডিজাইন পেয়ে গেছে। সমস্যা নাই, তাদের জন্য আলাদাভাবে কল করা আছে। এবার আসেন সেন্ড রো। এই রো এর ভিত্তি কি করতে হবে? নিউজলেটার আর সেন্ড রো দুইটাকে দুই পাশে পাঠাইতে হবে। সো প্রথমেই তাদের প্যারেন্ট হিসেবে আমি বলি ডিসপ্লে ফ্লেক্স এবং তাদেরকে বলবো হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। বিটুইন বলছি বাট তারা যায় নাই, না যাওয়ার কারণ হচ্ছে এই সেন্ড রো এর ভিতরে যে ইনপুটের যেই সাবমিটটা আছে সে হচ্ছে এই ইনপুটের সিএসএসটা নিয়ে নিচ্ছে এখন পর্যন্ত, তাকে আমার সিএসএসটা অফ করতে হবে। তো তার জন্য হচ্ছে আমি উইথ বলবো হচ্ছে অটো। অটো বললে সে হচ্ছে তার মতো হয়ে যাবে। এবং তার যদি হচ্ছে আমি এখন নিজেদের মতো করে হচ্ছে বড় করব, তো এর ভিতরে হচ্ছে আমি প্যাডিং দিচ্ছি উপর নিচ থেকে হচ্ছে 20 পিক্সেল এবং লেফট রাইট থেকে হচ্ছে 10 পিক্সেল। ঠিক আছে, দেখেন সে কিন্তু হচ্ছে ওইভাবেই কিন্তু হচ্ছে পেয়ে গেছে। লেফট রাইট থেকে উপর নিচ থেকে হচ্ছে আরো কম হবে, উপর নিচ থেকেই হবে হচ্ছে 10 পিক্সেল, লেফট রাইট থেকে হচ্ছে হবে জাস্ট লাইক 20 or 25 পিক্সেল। ঠিক আছে, বাট তারপরেও হচ্ছে তাকে অনেক বেশি বড় মনে হচ্ছে, তাই না? বিকজ অফ এই যে এখানে যদি দেখেন প্রত্যেকটার মধ্যে হচ্ছে মানে ওর একটা লাইন হাইট পেয়ে গেছে। আমি তার লাইন হাইটটাকে হচ্ছে এখান থেকে অটো করে দিই বা হচ্ছে জিরো করে দিচ্ছি। ওকে, এটার ইনপুট টাইপ, আচ্ছা এটা বড় হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে এখানে এগুলোর জন্য। তো দেখেন দুইটা কিন্তু দুই পাশে চলে গেছে এবং তার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আপাতত দিচ্ছি হচ্ছে রেড কালার। তার যে বর্ডার আছে এই বর্ডারটাকে আমি নান করে দিচ্ছি এবং তার যে বর্ডার রেডিয়াস আছে সেটা থাকুক এবং তার যে টেক্সট কালার সেই টেক্সটের কালারটাকে হচ্ছে আমি এখান থেকে হোয়াইট করে দিলাম। কালারটা আমি চেঞ্জ করবো একটু পরে আবার সবগুলো দেখে দেখে। সো এটা ডান। এবার আসেন চেকবক্স আর হচ্ছে নিউজলেটার, এই দুটো জিনিস হচ্ছে আমার পাশাপাশি যাবে। সো চেকবক্সকে হচ্ছে আমি বলবো এখান থেকে ডিসপ্লে ফ্লেক্স। দেখেন পাশাপাশি চলে গেছে। এখন চেক বক্সের কেন হচ্ছে তার নিচে হচ্ছে একটা মার্জিন আছে। এইটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে যে ইনপুট ফিল্ড ওদের সাথে ম্যাচ করে সেও পেয়ে, তারা দুইজনও পেয়ে গেছে। এই যে এখান থেকে যদি দেখেন পেয়ে গেছে। তো আমি তাদেরকে মার্জিনটাকে হচ্ছে আমি বলি যে মার্জিন 0। ঠিক আছে, তাহলে তার মার্জিন 0 হয়ে গেছে এবং এই ইনপুটের উইথ ওই ইনপুটের উইথের মতো করে বড় হতে শুরু করেছে। তো আমরা এটাকে বলি যে অটো। দেখেন ছোট হয়ে গেছে উইথ ডিফল্ট যেটা ছিল সেটাই। এরপর এটাও চেকবক্স, এটাও চেকবক্স। প্যারাগ্রাফ ট্যাগ, এই প্যারাগ্রাফ ট্যাগের জন্য আমরা কন্টেন্ট র‍্যাপারের মধ্যে আলাদাভাবে হচ্ছে মার্জিন দিছিলাম। এখানেও ঠিক সেম মার্জিনটা সে পাচ্ছে, কারণ উপরেরটার সাথে এর প্যারেন্টেরও মিল আছে। বাট তার কিন্তু একটা ইনিশিয়াল প্যারেন্ট আছে চেকবক্স। তো ওইটার মাধ্যমে মানে এখন যেটা পাচ্ছে সে দাদারটা নিয়ে নিচ্ছে আর কি, তার মোস্ট প্যারেন্ট যে আছে। এখন আমি তার ইনিশিয়াল প্যারেন্টের মাধ্যমে তার মার্জিন গুলাকে হচ্ছে আমি এখান থেকে 0 করে দিলাম, হয়ে গেছে 0। ঠিক আছে, সো দেখেন এবার এগুলোরও ঠিকঠাক আছে, এটাও ঠিকঠাক আছে, কিন্তু ইনপুটটা অনেক বেশি হাইট পেয়ে গেছে। আমরা এখানে যেটা করব অ্যালাইন আইটেম সেন্টার করে দেন। ঠিক আছে, তাহলে দুইটা পাশাপাশি চলে আসলো, বাট নিউজলেটার আর এই দুইটা একটু গ্যাপ থাকা দরকার। তো আপনি চেকবক্স কে একটু মার্জিন রাইট দেন যাতে করে হচ্ছে তার সাথে হতেছে প্যারাগ্রাফের একটা দূরত্ব তৈরি হয়, জাস্ট লাইক এরকম। ওকে, এবং সেন্ড রো এখানে দেখেন একটা উপরে একটা নিচে, এখানেও কি করা যায়? অ্যালাইন আইটেম সেন্টার করে তাদেরকে হইতেছে একদম মাঝামাঝি জায়গায় বসায় দেওয়া যায়। তো দেখেন তো তারা মাঝামাঝি জায়গায় বসছে, অ্যালাইন আইটেম সেন্টার দেওয়ার পর বসছে। বাট হচ্ছে এই যে যে নিউজলেটারের এই সাবমিটের যে পিটা আছে প্যারাগ্রাফের নিচে একটা মার্জিন আছে ইনপুটের, এই ইনপুটের মার্জিনটা কোত্থেকে আসছে? এই ইনপুটের মার্জিনটা আসছে হচ্ছে তার যেই হচ্ছে প্যারাগ্রাফ ছিল সেই প্যারাগ্রাফের ওইখান থেকে। সো ইনপুটের এখানে আপনি এখানে বলেন ফর্ম ইনপুটের মধ্যে সাবমিট, এখানে এসে বলেন মার্জিন বটম হচ্ছে 0, কারণ সে তার উপরেরটা পাচ্ছিল,
সেটা তো আমার দরকার নেই। এই যে হয়ে গেছে। ঠিক আছে? এখন একটুখানি জায়গায় যেটা ঝামেলা বাধছে সেটা হচ্ছে দেখেন তাদের সাথে তার হচ্ছে মিল নেই। একদম রাইট সাইডে থেকে যাওয়ার কথা, বাট সেটা হচ্ছে না। কারণ হচ্ছে কি, যখন আপনি উপরের ইনপুট গুলাকে হচ্ছে দুই পাশ থেকে 5 পিক্সেল করে প্যাডিং দিছেন ভেতরের গুলাকে সাথে এটাকেও, তো তখন হচ্ছে সে কি করছে, নিচের দিক থেকে হচ্ছে তাদের মানে তাদের উইডথটা প্যাডিং এর কারণে বেড়ে গেছে, তাদের উইডথটা প্যাডিং এর কারণে বাড়ে নাই। যে কারণে হচ্ছে এখানে তো আমরা প্যাডিং দিও নাই, তো যে কারণে সে হচ্ছে উপরের ইনপুট গুলোর মতো সে এই জায়গাটা ম্যাচ করতে পারতেছে না। আপাতত দরকার নেই এটাকে ম্যাচ করানো যাবে, বাট আমাদের এত প্যারা নেওয়ার দরকার নেই, যখন আমরা বুস্টেপ করবো এগুলো অটোমেটিক হবে। ঠিক আছে? এখন এই যে যে হচ্ছে রোটা আছে, এই রোটাকে আমি উপর থেকে একটা মার্জিন দিই যাতে করে হচ্ছে আমার টেক্সট এরিয়ার সাথে তার একটা গ্যাপ তৈরি হয়। জাস্ট লাইক দিলাম 10 পিক্সেল। এবার দেখতে একটু সুন্দর লাগতেছে না? বা 15 পিক্সেল দেন। হুম, ডান, পারফেক্ট। শুধুমাত্র হচ্ছে সাবমিটের যে কালারটা ছিল সেই কালারটাকে হচ্ছে আমি এখান থেকে একটু চেঞ্জ করে আনি। ওর কালারটা যেন কি ছিল? আচ্ছা, এটা আমরা ওই সিএসএস থেকে নিতে পারবো। তো যতটুকু কাজ করলাম ততটুকু কপি করি এবং আমাদের স্টাইলে এসে পেস্ট করে দিলাম, শেষ। একসাথে হতেছে সব কাজ আমাদের এখানে ডান। বাটন কই? বাটন, বাটন এই যে সাবমিট। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে হচ্ছে যে কালারটা ছিল আমাদের, এটা আমি দিয়ে দিলাম সিএসএস থেকে সেভ করে। হয়ে গেছে? এখন আরেকটু সুন্দর করা যায় যদি হচ্ছে উপরে আমাদের ওভারলেটা চলে আসে। এখানে একটা ওভারলে আছে শুধু ইমেজের উপর, টেক্সটের উপরে না। তাহলে আমরা কি করব, এখানে বিফোর আফটার দিয়ে আমরা আগের দিন যেভাবে শিখছিলাম এখানে আমরা একটা ওভারলে দেব, বাট এখানে কোনো অ্যানিমেশন হবে না। এই ওভারলেটা সব সময়ের জন্য থেকে যাবে। সো এই ওভারলেটা দিতে গেলে আমাকে কি করতে হবে, এই পুরো সেকশনটার জন্য আমাকে একটা বিফোর কল করতে হবে। যে কন্টাক্ট র্যাপার, সরি কন্টাক্ট সেকশন, এই কন্টাক্ট সেকশন যে মেইন প্যারেন্ট তাকে হচ্ছে এখন একটা বিফোর দেন। আগের দিন কাজ করছেন অবশ্যই জানেন বিফোর করলে আপনাকে কন্টেন্ট লিখতেই হবে, এবং এটাও ওয়ান কাইন্ড অফ ডিভের মতোই কাজ করে। সো তাকে হচ্ছে আমি পজিশন অ্যাবসলিউট করতেছি, লেফট থেকে পজিশন বলতেছি যে 0, এবং টপ থেকে পজিশন বলতেছি হচ্ছে 0, এবং বলতেছি সে হচ্ছে তার প্যারেন্ট যা আছে তার উইথ 100% হবে। সো এখানে বলতেছি উইথ, আচ্ছা উপরে যেটা তো কমা নেই, সেমিকোলন নেই, সো উইথ 100%, এবং হাইটও হবে তার প্যারেন্টের 100% সমান, এবং তার একটা ব্যাকগ্রাউন্ড কালার আপাতত হচ্ছে আমি এখান থেকে ধরেন এই কালারটাই দিলাম, এবং তার প্যারেন্ট যেটা আছে তাকে হচ্ছে আমি বলবো রিলেটিভ। ওকে, সো দেখবেন এবার হচ্ছে উপরে আমাদের একটা কালার চলে আসছে, কালারটার অপাসিটি কমানো উচিত। তো আমি এটার অপাসিটি বলতেছি 0.5। দেখেন এবার পুরো জিনিসটার উপর হচ্ছে আমার একটা কালার চলে আসছে, আমি কালারটা পরে ফিক্স করতেছি, আগে বিষয়টা দেখেন। আমার ফর্মের উপরে চলে আসছে, কারণ কি, যখন আপনি কোনো আইটেমকে অ্যাবসলিউট করবেন সে হচ্ছে সবার উপরে চলে যাবে, এটাই স্বাভাবিক। অ্যাবসলিউট মানেই হচ্ছে উপরে, এখানে যত কোয়ান্টিটি থাকুক না কেন সবার থেকে উপরে উঠে যায়। বাট এমন হইলে তো সমস্যা, একই জায়গায় যদি একাধিক অ্যাবসলিউট আইটেম হয়ে যায় তখন হচ্ছে আমরা কি করি, যে তাদেরকে হচ্ছে বা একাধিক এক জায়গায় হতেছে অনেকগুলো অ্যাবসলিউট হইতেই পারে। তো আপনি যেটা করতে পারেন তাদেরকে অর্ডারিং করতে পারেন। অর্ডারিং বলতে হচ্ছে তাদেরকে সাজাইতে পারেন, কোনটা আগে কোনটা পরে, কোনটা তারপরে কোনটা তারপরে হবে, এরকম করে হচ্ছে আপনি একটার পর একটা সাজাইতে পারেন। এজন্য আমাদেরকে ইউজ করতে হয় জেড ইন্ডেক্স। তো আমাদের এখানে যে প্যারেন্ট আছে সেই প্যারেন্টটার একটা জেড ইন্ডেক্সিং আছে, এবং এইটার যে জেড ইন্ডেক্সিং সেটা হচ্ছে সবার উপরে অ্যাবসলিউটটা, কারণ এখানে আর কোনো আইটেম নাই। আমাদেরকে কি করতে হবে, ওর জেড ইন্ডেক্স মানে হচ্ছে ওর অর্ডারিংটা একটা ধাপ যদি আমি নিচে নামাই দিই তাহলে হচ্ছে আমার এটা নিচে চলে যাইতেছে। এখানে দেখেন কি কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, আর হচ্ছে টেক্সট আছে, আর হচ্ছে আমাদের ওভারলে আছে, তিনটা জিনিস আছে। আমি চাইতেছি যে আমার টেক্সটটা সবার উপরে থাকুক, আমার ব্যাকগ্রাউন্ডটা তারপর থাকবে, এবং ব্যাকগ্রাউন্ডের উপরে হচ্ছে ওভারলেটা থাকবে। তো এই কারণে আপনি যখন হচ্ছে এই ধরনের সিচুয়েশনে পড়বেন আপনি সেকশনটাকে যেটা করবেন, এই যে বিফোর আফটার কে জেড ইন্ডেক্সিং করতে পারেন। ও তো জেড ইন্ডেক্স এখন সবার উপরেই আছে, 1 2 বা 9 9 যাই দেন না কেন 1, আমি ধরলাম এখানে 1। আপনি যদি এখানে 0 বলেন তাও সে 1, কারণ হতেছে কি, যে কোনো জিনিস ডিফল্ট পজিশনে জেড ইন্ডেক্সিং থাকে 0 পজিশনে, আমার এই যে যে সেকশনটা আছে সেটাও 0 পজিশনেই আছে।
তো আমি যে বিফোরটাকে 0 করলাম তাতে তার কোনো পরিবর্তন হলো না। আপনি যদি তাকে -1 করেন, সে হচ্ছে এখন চলে গেছে আমার সবার পেছনে। ইনডেক্সিং শুরু হয় 0 থেকে। আর আমরা যখন কাউন্টিং শিখছি তখন আমরা 0 কে বাদ দিয়ে নিতাম, 1 থেকে শুরু করতাম। বাট অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এ ইনডেক্সিং বা হচ্ছে যে কোনো ধরনের কাউন্টিং শুরু হয় 0 থেকে। তো আমাদের এটা হচ্ছে মানে যে কোনো কন্টেন্ট ডিফল্ট ভাবে 0 পজিশনে থাকে। কোন একটাকে যদি আপনি ZNX in absolute item কে মাইনাস করে দেন তাহলে সে হচ্ছে সবার পিছনে চলে যাবে। এখনো সেটাই ঘটতেছে। বাট আমাদের এখানে যেটা আছে আমি তাকে চাই যে হচ্ছে সে পিছনে থাকবে, বাট তার আগে যেন হচ্ছে আবার আমার এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসে। তো এই উদ্দেশ্যে আপনি এটাকে বলতে পারেন কি, কি বলতে হয় বলেন তো? আপনি এইটাকে -1 করতে চান, ঠিক আছে? আপনি এটাকে হচ্ছে -1 করতে চান, দ্যাটস গ্রেট। কিন্তু এটাকে -1 করলে তো আমার সবকিছুর নিচে চলে যাইতেছে। কিন্তু আমি চাই যে প্রথমে হচ্ছে এটা -1 হবে, তারপর এটা 0 ইনডেক্স, আর যেই কন্টেন্ট র‍্যাপার বা যা কিছু আছে সেগুলো হচ্ছে ডিফল্ট ভাবে সবার উপরে চলে আসবে। সো এবার মানে আপনার রিলেটিভ যেটা আছে সেটাকে আপনি বলে দেন z ইনডেক্সিং 0। তাহলে দেখেন কি হচ্ছে, প্রথমে -1, তারপর 0, তারপর হচ্ছে আমার ওই জিনিসটা কিন্তু এখানে চলে আসতেছে। তো আমার সেকশনটা কিন্তু হচ্ছে কোথায় আছে? 0 পজিশনে আছে। আর তার ঠিক নিচে আছে ওভারলে। আর ব্যাকগ্রাউন্ডটা কেন হচ্ছে আপনি সবার পেছনে দেখতে পাচ্ছেন? কারণ ব্যাকগ্রাউন্ড তো থাকবে সবার পিছনেই। তাই না? সেকশনটাকে হচ্ছে আপনি 0 করতেছেন এবং তার পেছনে হচ্ছে আপনি ওভারলে দিছেন। এবং সবার পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে। কারণ ব্যাকগ্রাউন্ড মানে হইতেছে একদম এন্ড অফ দ্য সাইট। বুঝতে পারছি? সো যেহেতু হচ্ছে আমি চাই আমার এই বিফোরটা পিছনে পাঠাই দিতে, আমি তাকে -1 করলাম এবং আমার ব্যাকগ্রাউন্ডটাকে এই -1 এর সামনে নিয়ে আসলাম, 0 তে নিয়ে আসলাম আমার পুরো সেকশনটাতে। বুঝা গেছে? এখন দেখেন আমার ফর্মটা কিন্তু হতেছে ওইটার উপরে চলে আসছে। আমি কি বুঝাতে পারছি? নাকি আরেকবার বলতে হবে? আচ্ছা, সো যে কোনো আইটেম ডিফল্ট ভাবে অলওয়েজ থাকে হইতেছে 0 পজিশনে। ঠিক আছে? আপনি যে কোনো হচ্ছে কন্টেন্ট বা HTML ট্যাগই যখন আপনি কল করতেছেন তখন হচ্ছে তারা থাকে 0 ইনডেক্সিং এ, ইনডেক্সিং বলতেছি। সো 0 ইনডেক্সিং এ থাকতেছে। সেই ক্ষেত্রে কি হয়, যখন আপনি কোনো কিছুকে অ্যাবসলিউট করেন তখন হইতেছে সে 0 ইনডেক্স থেকে হইতেছে ইনডেক্সিংটা তার 1 2 এরকম হয়ে যায়। 1 2 হয় না, মানে হইতেছে 0 থেকে 1 হয়ে যায়। যতগুলা অ্যাবসলিউট আইটেম কল করবেন সবার ইনডেক্সিং প্রথমেই থাকে 1। আর 1 মানে হচ্ছে যেহেতু যত কন্টেন্ট আপনি ওয়েবসাইটের মধ্যে লিখতেছেন বা যত ট্যাগ দিতেছেন সবাই 0 ইনডেক্সিং। আর অ্যাবসলিউট আইটেম গুলো 1, তার মানে কি সে উপরে থাকবে। তো আমার বিফোরটাও প্রথমে উপরেই ছিল, যা হওয়ার কথা তাই হয়েছিল, সেটা উপরে ছিল। বাট আমি চাচ্ছিলাম কি যে আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি হচ্ছে সেকশনের নিচে দিব, ঠিক আছে? এবং বাকি কন্টেন্ট গুলো হচ্ছে আমার 1 ইন্ডেক্সিং এ থাকবে, মানে সব যেহেতু 0, সবগুলো তো 0 এমনিতেই থাকবে, বাট আমি আমার বিফোরটাকে কি করতে চাই, সবার পিছনে মানে এক স্টেপ পিছনে পাঠাইতে চাই। তো যে কারণে হচ্ছে আপনি সেকশনটাকে হচ্ছে বা রিলেটিভ, যে রিলেটিভকে হচ্ছে 0 তে ফিক্সড করে দিয়ে আপনি ওই তার রিলেটিভটাকে অ্যাবসলিউটটাকে হচ্ছে 1 স্টেপ পিছে পাঠাই দিলেন। এই যে আমি সেই কাজটাই করছি এখানে। আরেকবারও হচ্ছে আমি ইন্সপেক্ট করি। দেখেন আমার সেকশন যেটা, ঠিক আছে? এও তো রিলেটিভ। তো তাকে তো হচ্ছে আমি উপরেই রাখবো। আর বিফোরটাকে আমি পিছে পাঠাইতে চাই। তো এখন কিন্তু হচ্ছে আমার এই জিনিসটা করতে হবে যে বিফোরটাকে আমি পিছে পাঠাই দিলাম। তার আগে হচ্ছে আমি সেকশনটাকে তার আগে নিয়ে আসলাম বা তার রিলেটিভ কে হইতেছে তার আগে নিয়ে আসলাম। আমি বলে দিচ্ছি এখানে, আমি ডিফাইন করে দিলাম যে আমার রিলেটিভ আগে আসবে তারপর তুমি আসবা। আর নরমালি কি হইতো, যে কোনো অ্যাবসলিউট আইটেমের রিলেটিভ নিচে থাকে, অ্যাবসলিউট উপরে থাকে। এবার আমি কি করলাম, অ্যাবসলিউট কে নিচে পাঠিয়ে দিলাম, রিলেটিভ কে উপরে উঠায় আনলাম। বুঝতে পারছি? জাস্ট জেন্ডিক্স 0 আর জেন্ডিক্স -1। বুঝতে পারছি বিষয়টা? ক্লিয়ার সবাই? হ্যাঁ, অবশ্যই করতে পারতাম। এটা তো আমি ওই যে গ্যালাক্সি যখন করাইছি তখন তো ওইভাবেই করে দিছি, যে অ্যাবসলিউট দিয়ে। বাট ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করার রাইট ওয়ে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড সিএসএস থেকে
তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবেন। বুঝছেন? জি। আবার স্পেশাল কেসও হইতেও পারে যে আপনার অনেক ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটাতে ইমেজটাকে হইতেছে অ্যাবসলিউট করে তার উপরে কনটেন্ট দেওয়া। ভাই ওয়ে আছে অনেকগুলা, শিখতেছেন অনেক কিছু, বাট মোস্ট ইউজ কোনটা আর হইতেছে লেস ইউজ কোনটা সেটা জানতে হবে। যেখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখবেন এগুলা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম ব্যাকগ্রাউন্ড হিসেবেই আসে, মানে সিএসএস এর থ্রুতে ব্যাকগ্রাউন্ড হিসেবে আসে। আবার অনেক সময় দেখবেন যে ইমেজের উপরে কন্টেন্ট আছে সেইখানে আবার ব্যাকগ্রাউন্ড দিতে হবে না। ওই ক্ষেত্রে হচ্ছে আবার দেখবেন যে ইমেজগুলোর উপরে অ্যাবসলিউট করে কন্টেন্ট গুলোকে নিয়ে আসে। যেমন আপনারা প্রোডাক্ট দেখেন, ওয়েবসাইটে ঢুকলে প্রোডাক্টের মধ্যে মাউস নিয়ে গেলে একটা কার্ট আইকন বা ভিউ বাটন এরকম একটা অ্যাপেয়ার হয়। এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আবার আপনাকে ইমেজটা ইমেজের মতোই থাকবে, হোভার করলে ওরকম আসবে, যেমনটা হচ্ছে আমাদের এই যে এই ক্ষেত্রে আছে শোকেজিং এর পার্টে। তো ইমেজ কিন্তু ইমেজের মতো থাকবে, এখানে কিন্তু ইমেজকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নেই নাই, তার উপরে হচ্ছে আমরা ওভারলেটা দিছি। ঠিক আছে? তো এই সকল ক্ষেত্রে হচ্ছে আপনি আবার দিতে পারেন এটা, বাট সেকশনের উপরে ওভারলে যদি হয় সেই ক্ষেত্রে আপনি এভাবেই দিবেন। বুঝতে পারছি? অনেক। হুম। ওকে, আসেন এবার হচ্ছে আমরা এক্স্যাক্টলি এই কালারটা নেওয়ার চেষ্টা করি। তো এই কালারটা যদি হচ্ছে আমি এখানে ওপেন করি, এটা হচ্ছে সেই কালার। সো এই কালারটাকে আমি এখান থেকে কপি করলাম, এই কালারটাকে হচ্ছে আমি এখানে, যদিও এখানে দেয়াই আছে, দিলাম। অপাসিটি তো হচ্ছে আমরা এটা এখানে দিছি কেন? এটা ভেজাল হয়ে গেল যে ইন্ডেক্স করতে করতে। আচ্ছা সমস্যা নাই, কি করছে আমার মনে আছে। সেকশন আর হচ্ছে বিফোর এর খেলা। সেকশনে হচ্ছে বলতে হবে জেড ইন্ডেক্স 0 এবং অ্যাবসলিউটে বলতে হবে জেড ইন্ডেক্স -1। ডান। এবং এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে যেটা ছিল এটা হবে এটা। ঠিক আছে? হইছে এবার? জাস্ট অপাসিটিটা একটু বাড়াই দেন। অপাসিটি 5 তো অপাসিটি হচ্ছে 7 দেন। একটু ডার্ক করে দেন। হইছে এবার? বা আরেকটু ডার্ক করতে চাইলে আপনি এখানে 8 দেন। 9 দিলে আবার বোঝাই যাবে না। 8 দেন। হালকা তাতেই হবে। হয়ে গেছে না? আচ্ছা, এখানে একটা জিনিস মনে পড়ছে। এখানে কিন্তু হচ্ছে আমাদের ডিজাইনের একটা পার্ট কিন্তু হচ্ছে আমরা করি নাই। সেটা হচ্ছে যে আইকন ২ টা। এই আইকন ২ টা কিন্তু পজিশন করে এখানে আনতে হবে। চলেন এটা নিয়ে আসি। তো এরাও কিন্তু হচ্ছে এই রিলেটিভ এর ভিতরের অ্যাবসলিউট। সো আমরা উপরের সেকশনে আজকে আবার একটু ব্যাক যাচ্ছি। তো এই যে প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্কের ভেতরে কিন্তু হচ্ছে ওই আইকন লিস্ট গুলা কিন্তু আবার অ্যাবসলিউট আইটেম। সো আমি টোটাল জিনিসটাকে হচ্ছে আইকন লিস্ট নামে হচ্ছে একটা ডিভ নিলাম এবং সেখানে দুইটা যেহেতু পাশাপাশি আছে, আমি কি করতে পারি, এবং এগুলো কিন্তু ক্লিকেবল। ঠিক আছে? সো আমি এখানে দুইটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি এবং অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি এখানে আইকনগুলো বসাবো। সো আইকনগুলো নিয়ে আসেন। ফন্ট অপশনে যাচ্ছি। একটা কিসের আইকন আছে? সার্চ, আর একটা হচ্ছে লিংক আইকন। ওই তো সার্চ জুম একই কথা। মানে আপনি আইকন হিসেবে সার্চ করলে ওই একই জিনিস পাবেন। মানে ম্যাগনিফাইং গ্লাস। কি এটা? হ্যাঁ সবই দিব, আমরা অ্যাঙ্কর ট্যাগকে ডিজাইন করব। কারণ এগুলো ক্লিকেবল না। মানুষ এখানে কি করবে? এটাতে ক্লিক করবে, এটাতেও ক্লিক করবে। এটাতে ক্লিক করলে ছবি দেখবে, এটাতে ক্লিক করলে এই প্রজেক্টটার ওয়েবসাইটে চলে যাবে বা কোনো একটা কিছু হবে, মানে একটা লিংকে যাবে আর কি। ঠিক আছে? তো আমরা দুইটাই তো হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ হইতে হবে। তো এখানে হচ্ছে আমি বলি যে সার্চ বলি। দেখেন সার্চ বললেই হচ্ছে ওইখান থেকে ম্যাগনিফাইং গ্লাস ওরকম জিনিসগুলো চলে আসবে। ওটা সিএসএস টার নাম হচ্ছে বা আইকনটার নাম ম্যাগনিফাইং গ্লাস। এই যে দেখেন এখানে। আপনাদেরও কি এরকম হয়? অনেকবার ক্লিক করা লাগে। সো ম্যাগনিফাইং গ্লাস প্রথমটার জন্য কল করলাম অ্যাঙ্কর ট্যাগ, তারপরেরটার জন্য হচ্ছে আবার নিচ্ছি এবং সেটার আইকনের নাম হচ্ছে লিংক, ওটার নাম হচ্ছে অ্যাঙ্কর। তারপর আমরা লিংক বললেও হচ্ছে এটা পাবো। এই যে অ্যাঙ্কর। ঠিক আছে? লিংক। সো জাস্ট কপি অ্যান্ড এখানে এসে রিপ্লেস করে দিলাম।
উপরেরটার সাথে। এখন তাদেরকে একটু সিএসএস করতে হবে না? তো সিএসএস করতে যেহেতু হবে তাহলে তাদেরকে হচ্ছে এখানে আমার লিখেও নিতে হবে। সো আইকন লিস্ট এবং তাদের ভেতরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। ওকে, তো এবার আসেন দেখেন আমি একটাতেই দিলাম আপাতত, এইখানে চলে আসছে। এদেরকে আসলে এইখানে থাকার কথা না, এবং এটা এখানে কেন আসছে? ওই যে আগের মতোই, যে যেটা হয়েছে যে তাদের অ্যাবসলিউট করা হয় নাই, যে কারণে তার ইন্ডেক্সিং 0 এবং তারা নিচে নিচে শো করতেছে। অ্যাবসলিউট করলেই সে হচ্ছে উপরে উঠে যাবে, দেখবেন ফ্রি হয়ে যাবে, মানে তার পজিশন ফ্রি হয়ে যাবে এবং সে হচ্ছে 1 ইন্ডেক্সিং এ চলে আসবে। তো এবার আমি হচ্ছে এই পুরো ডিভটাকে, মানে নট অনলি দা ইয়াটা, আমি হচ্ছে পুরো ডিভ যেটা আছে, পুরো আইকন লিস্ট, এই আইকন লিস্টের ডিভটাকে হচ্ছে পজিশন অ্যাবসলিউট করে ফেলি। অ্যাবসলিউট দেখেন তো কোথায় গেছে? নাই, হাওয়া হয়ে যাবে স্বাভাবিক। ওর টপ থেকে বলেন যে 0 এবং লেফট থেকে বলেন হচ্ছে 0, বাট সে তো মাঝখানে থাকবে এক্স্যাক্টলি। আমরা তো জানি এক্স্যাক্টলি মাঝখানে আনতে গেলে কি করতে হয়। তো চলেন আমরা সেই কাজটা করি, যে টপ থেকে হচ্ছে 50% এবং লেফট থেকে বলেন হচ্ছে 50%। তারপর তাদেরকে হচ্ছে ট্রান্সলেট করে দেন -50% -50%। চলে আসছে জায়গা মতো? দেখেন, এখন বলেন তো এই টেক্সট ইয়াগুলা কি আমার ওভারলের উপরে আছে নাকি নিচে আছে? আমি তাদের কালার গুলো একটু চেঞ্জ করি। ওয়েট, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ঢুকে তাদের কালার গুলাকে হচ্ছে আমি হোয়াইট করে দিলাম। এবার হোভার করার পর বলেন উপরে আছে না নিচে আছে? উপরেই আছে। তারা কিন্তু ইন্ডেক্সিং, মানে দুইজনেই কিন্তু হচ্ছে একই পজিশনে আছে। তো যেহেতু হচ্ছে আমি তাকে, মানে দুইটাই অ্যাবসলিউট আইটেম, সো কাকে আগে করছি কাকে পরে করছি সের উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে তারা একটার উপর আরেকটা কিন্তু চলে আসছে। সিম্পল বিষয়। এখন যদি আপনি চান এই দুইটার মধ্যে হইতেছে আবার উপরে নিচে করতে পারেন। এটাকে যদি হইতেছে বলেন জেড ইন্ডেক্স -1, ওয়েট, এই যে আইকন গুলাকে দেখবেন এগুলো নিচে চলে যাবে। জেড ইন্ডেক্স 0ই বলেন, ঠিক আছে, -1 বলেন, যেহেতু হইতেছে ওইটাও ইয়ে আছে, এটাকে হচ্ছে বলেন এটা নিচের দিকে চলে যাবে। তার আগে হচ্ছে আপনাকে রিলেটিভ গুলাকে অবশ্যই হচ্ছে পজিশনটাকে ফিক্সড করে বলতে হয় যে রিলেটিভ হবে 0, তারপর বাকি সবকিছু। দেখেন ওটা কিন্তু একদম -1 হয়ে নিচেই চলে গেছে। এটা যাবে আছে বাট দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন এই যে আছে বাট তারা ইমেজের পিছনে। সেটা আমাদের বিষয় না, আমরা তাদেরকে হচ্ছে ইন্ডেক্স ইন 1ই করে দিলাম। যদি উপর নিচে করতে চান তাকে আপনি হচ্ছে বলতে পারেন যে জেনেটিক্স সে হচ্ছে 1, এবং যদি ওভারলেটাকে তাদের উপরে নিয়ে আসতে চান তাহলে ওভার এইটার ইন্ডেক্স ইন বলে নিতেছে ধরেন এখান থেকে 2, তাহলে দেখবেন যে হচ্ছে ওই যে ওটা 1 এ আছে এটা 2 এ আছে, আর আমার রিলেটিভ তো 0 থাকেই, তাই না? সো আপনি হচ্ছে এইভাবে একাধিক অ্যাবসলিউট আইটেম হলে সেগুলোকে হচ্ছে জেনারেশনের মাধ্যমে কে উপরে কে নিচে সেটা বলে দিতে পারেন। তো এটা এখন লাগবে না, এমনি আপনাদেরকে একটু বোঝানোর জন্য দিলাম আর কি। ওকে, সো এখন আছে এই অবস্থায়। আমি তাদেরকে একটু ডিজাইন করি। প্রথমেই তাদের ভেতরে হচ্ছে তাদেরকে একটা আমি হাইট উইডথ দিব। আচ্ছা, একটা জিনিস বলি, এবার আসেন, যখনই দেখবেন এরকম আইকনের বক্স আছে, ঠিক আছে, এই যে এরকম আইকন বক্স আছে, তখন অবশ্যই, এবং বক্সগুলো সমান, যদি সমান আইকন বক্স থাকে কখনোই তাদেরকে প্যাডিং দিয়ে এরকম বক্স বানাবেন না। এরকম আইকন বক্স যদি থাকে তাহলে অবশ্যই তাদেরকে হাইট এবং উইডথ ব্যবহার করে একদম ফিক্সড একটা, মানে স্কোয়ার বক্স তৈরি করবেন। নয়তোবা আপনি বক্সের সাইজ মিলাইতে পারবেন না। তাহলে প্যাডিং দিলে কি হবে, লম্বা আইকনের জন্য বড় হয়ে যাবে, চ্যাপ্টা আইকনের জন্য পাশে বড় হয়ে যাবে, মানে লেফট এবং রাইটে। এটা মনে হয় আপনারা ফেস করছেন। তো আমি এজন্য যেহেতু সমান বক্স, তো আমি হচ্ছে তাদেরকে সমান করে দিচ্ছি যে 40 পিক্সেল হাইট, আর হচ্ছে উইডথ দিব হচ্ছে আমি এখান থেকে 40 পিক্সেল। নিচ্ছে না কেন বলেন তো? কারণ তাদেরকে হচ্ছে যেহেতু হচ্ছে অ্যাঙ্কর ট্যাগে আমি কাজ করতেছি, তাদেরকে হচ্ছে ডিসপ্লে ব্লক করা লাগবে, তাহলে তারা কাজ করবে। কারণ তারা তো ইনলাইন, আর ইনলাইন এলিমেন্টের এরকম হাইট উইডথ খুব একটা হয় না। এখন আসেন তাদেরকে বর্ডার দিচ্ছি, বর্ডার 1 পিক্সেল, সাথে হচ্ছে বলেন সলিড, সাথে হচ্ছে বলেন হ্যাশ এফএফএফ, সাদা কালার। এরপর ভেতরে শুধু আইকন আছে, আইকনটাও একদম মাঝখানে আছে, তাহলে কি করতে হবে? সহজ হিসাব, ডিসপ্লে ফ্লেক্স করে দেন, জাস্টিফাই কন্টেন্ট বলেন সেন্টার,
আর হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার, কারণ হাইট উইডথ দুইটাই আছে, পাশাপাশি আসবে। এখন এই দুইটা আইটেম তো পাশাপাশি তো ব্লক করার কারণে তারা হচ্ছে নিচে নিচে চলে আসে, তাদেরকে পাশাপাশি নেওয়ার জন্য তাদেরও প্যারেন্ট আছে, কোনো সমস্যা নাই। ওইখানে আমরা বলবো ডিসপ্লে ফ্লেক্স। হয়ে গেছে? এখন তাদের মধ্যে গ্যাপটা বাড়াইতে গেলে দুইটাকেই হইতেছে আপনি একই কি করতে পারেন, একটু মার্জিন দিয়ে দেন, যেহেতু অল্প একটু জায়গা, অত খুব বেশি প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট বলেন যে 5 পিক্সেল করে দিতেছে মার্জিন। আহ, ও এখানে না তো, আইটেমের মধ্যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এসে বলেন মার্জিন দুইজনেরই 5 পিক্সেল। তাহলে দেখেন 5 5 করে তারা মাঝখানে 10 পিক্সেল একটা গ্যাপ নিয়ে নিয়েছে এবং তাদের ডিজাইন হয়ে গেছে। একটু বর্ডার রেডিয়াস করে দিই, বর্ডার রেডিয়াস দিচ্ছে হচ্ছে 3 পিক্সেল। বুঝা গেল? হয়ে গেছে? জাস্ট কপি করেন, এখানে আসেন, save। কে কে বুঝছি কে কে বুঝছি নাই বলেন তো? সবাই বুঝছেন? আচ্ছা, বুঝলেও এখানে কিন্তু কিছু কিন্তু আছে। আমাদের এই আইকন গুলা কিন্তু প্রথমেই আসে না, এই আইকন গুলো আসে পরে, কভার করার পরে আসবে। তার মানে কি, এই আইকন গুলাকে প্রথমে ডিসঅ্যাপিয়ার করে দিতে হবে, তারপরে নিয়ে আসতে হবে, তাই না? তো আইকন লিস্টের যে ডিপটা আছে সেটাকে হচ্ছে আপনি এখানে বলেন অপাসিটি 0, মানে তাদেরকে আপনি প্রথমে দেখবেন না, বাট যখন এই সেকশনে চলে যাবেন বা এই ব্লক গুলোতে আপনি হোভার করবেন তখন হচ্ছে আপনি দেখতে পারেন। ব্লক গুলোর নাম কি? ক্লাস নেম ছিল হচ্ছে সিঙ্গেল ওয়ার্ক। আমরা সিঙ্গেল ওয়ার্ক এই যে হোভার করছিলাম এইখানে, এই যে হোভার করে বিফোর অ্যাক্টিভ করছিলাম, আমরা ঠিক ওইটার জন্য হোভার করে কাজ করব। তো সিঙ্গেল ওয়ার্ক এটাকে হচ্ছে আপনি বলেন সিঙ্গেল ওয়ার্কে যখন হোভার করা হবে, এখন তো হচ্ছে হোভার করব কোথায়, আলাদা একটা, মানে হোভার করার পর আলাদা একটা জিনিসকে আমরা অ্যাক্টিভ করতে চাচ্ছি। সো যেহেতু আলাদা ক্লাস নেম আমাদেরকে স্পেস দিয়ে করতে হবে, এবং সেখানে আপনি বলেন অপাসিটি 1। যদি একটু স্লোলি আসতে চায় ওদের মতো, তাহলে আপনি এখানে বলেন ট্রানজিশন, ট্রানজিশন বলেন কত দিছিলাম 0.5 সেকেন্ড, অল ইজ ইন আউট। তাহলে দেখবেন আমাদের এখানে প্রথমে কিন্তু নাই, যখন হোভার করা হচ্ছে ওর সাথে সাথে আসতেছে, তাই না? আমি আমার সিঙ্গেল ওয়ার্কে ক্লিক করতেছি, মানে হোভার করতেছি, আমার কালারও আসতেছে সাথে এটাও আসতেছে। বুঝতে পারছি? এখন এদেরকে একটু হোভার কোড ইফেক্ট দিতে চাইলে দিতে পারেন, সমস্যা নাই। যে হচ্ছে যে লিস্ট আইকনের অ্যাঙ্কর ট্যাগে যদি হোভার করা হয় তাহলে তাদের ব্যাকগ্রাউন্ড কালার পাবে। বলে দেন যে অ্যাঙ্কর ট্যাগ গুলাতে যদি হোভার করা হয় তখন তাদের ব্যাকগ্রাউন্ড একটা কালার হবে, সেই কালারটা হবে এটা। সিম্পল, জাস্ট এই যে আসলো, হোভার করেন, পাচ্ছে। সাথে ওদের বর্ডার কালার গুলো চেঞ্জ করে দিতে পারেন, কারণ বর্ডার গুলো ভালো লাগতেছে না সাদার সাথে। সো বর্ডার কালার হোভার হলে এটাই হবে। জাস্ট এবার যদি আসেন, দেখতে পাচ্ছেন? দারুন না? এখন কি করব? কিছু করার দরকার নেই, বাকিগুলোতে নাই তো, জাস্ট এই ডিপটাকে কপি করেন, বাকিগুলোর ভিতরে ইনপুট করে দেন, কারণ ক্লাস নেম প্যারেন্ট সবই সেম, আমাদেরকে বারবার করা লাগলো না, এক জায়গায় কাজ করলাম, বাকি সব জায়গায় হচ্ছে এবার কাজ করতেছে। দেখেন এবার এখানেও চলে আসছে, এখানে আসেন, এখানেও চলে আসছে, সব জায়গায় চলে আসবে। সবাই কি বুঝতে পারছি বিষয়গুলো? মানে মজা লাগে, ইন্টারেস্টিং, নাকি হচ্ছে বোরিং? যারা রেগুলার কাজ করতেছেন আপনাদের জন্য ইন্টারেস্টিং, বাট যারা কাজ করতেছে না ঠিকঠাক মতো তাদের জন্য হচ্ছে একটু বিরক্তিকর, তাই না? বলেন তো? একদম অনেস্টলি বলেন যে কাজ করতেছেন বাট এখনো হচ্ছে সেই ফিলটা পাচ্ছেন না, এটা কার কার ক্ষেত্রে ঘটতেছে? বা ভাল লাগতেছে না, জোর করে ক্লাসে আসেন, যে বা ভর্তি হইছেন, শেখার ইচ্ছা ছিল অনেক বেশি, বাট এখন সামহাও সব ব্যাটে বলে ম্যাচ করতেছে না, বাট আপনি মানে ফিল পাচ্ছেন না, এরকম কে মানে আছে কিনা, আছেন কিনা, একটু জাস্ট অনেস্টলি আমাকে বলেন। আছেন কি ওরকম?
জাস্ট একটু হাত তোলেন তাইলেই হবে। কেউ নাই? তার মানে সবারই ভালো লাগতেছে। মানে হচ্ছে আহ, বড় হয়ে ওপেন পপ আপে ওপেন হবে সেটা বলতেছেন? হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই। এগুলো এখন না, পরে। সবাই কি এই যে যে সবাই বললেন যে সবার আপনার ভালো লাগতেছে, আমি এই জিনিসটা দেখবো আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টে আমি প্রমাণ পাবো। যারা হচ্ছে অ্যাসাইনমেন্ট করবেন না বা আমি পাবো না, ধরে নেব আপনারাই হইতেছে সেই পার্সন গুলো। হ্যাঁ, বলেন। এগুলো এখন না, আরো পরে, আরো পরে, আরো পরে, এখনই না। এগুলা যদি করতে চান আপনি নিজে হচ্ছে একটু চেষ্টা করেন, বাট আমি এখন দিব না, এগুলা দিব হচ্ছে আরো কিছু, আরো অনেক কিছু শেখার আছে, ওগুলো শেখা হইলে তারপর। কারণ আপনি যে কোনো পিএইচডি করতে গেলে আপনার মানে কম বেশি এই জিনিসগুলোর দরকার পড়বে। তো এই জিনিসগুলো যদি না শিখে আপনি যদি ওই পিএইচডি নিয়ে যদি মানে শুরু করেন কসরত, ওটা সফল হবে না, উল্টা আরো আপনার ডিপ্রেসড বাড়বে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এই পার্টটা হচ্ছে আমরা দেখলাম। এখানে দেখেন, অনেক সময় দেখেন যে হোভার করলে নিচে থেকে উপরের দিকে উঠে বা উপর থেকে নিচের দিকে নামে। এগুলো তো আপনার আগের দিন দেখছেন। আমি যদি বলি যে আইকন গুলা আহ নিচের থেকে উপর দিকে উঠবে, মানে একটু ডাইভ দিয়ে উঠবে, সেটা করা যাবে তো? তাহলে সেক্ষেত্রে যেটা করতে পারেন কি যে হচ্ছে এই যে আইকন লিস্টের যে ইয়াটা আছে, আপনি টপ পজিশন প্রথমে বলেন হতেছে 45 বা হচ্ছে 55 বলেন পার্সেন্ট, মানে একটু নিচের দিকে। যখন হোভার করা হবে এই অ্যাঙ্কর ট্যাগ গুলা, তখন হচ্ছে আমি এভাবে বলি যে যখন হচ্ছে হোভার হবে, যে অপাসিটি 1 তো হবেই, সাথে হচ্ছে তার টপ পজিশন 50% ব্যাক করবে, মানে নিচে আর থাকবে ইনিশিয়ালি, বাট অপাসিটি জিরোতে যখন হোভার করা হবে অপাসিটি 1ও হবে এবং সে তার জায়গা মতো পৌঁছায় যাবে। জাস্ট একটুকু চেঞ্জ করার কারণে দেখেন আইকনগুলো একটু ডাইভ দিয়ে নিচের দিক থেকে উঠে আসতেছে, তাই না? এটা ঠিক আছে না? এখন যদি টপ লেফট রাইট যে কোনো জায়গা থেকেই হোক, পারা যাবে না? আপনি চাচ্ছেন যে একটু স্লাইড হয়ে এপাশ থেকে এই পাশে আসুক, এ আর এমন কি? শুধু লেফট পজিশন হচ্ছে 50% ছিল, এটাকে 45 করবেন, ওভার করলে 50 হবে। আবার রাইট থেকে যদি চান যে রাইট সাইড থেকে আসুক, তাহলে লেফট থেকে 55 দিবেন, ওভার করলে পিছন দিকে আসবে। আবার যদি উপর থেকে নামাইতে চান 45 দিবেন, হোভারে 50 হবে, তার মানে উপর থেকে নিচে নামবে। পারবেন না? আপনার এনার্জি থাকলে করেন, তাহলে আলাদা আলাদা ক্লাস নেম দিতে হবে, তারপর আবার হোভার করতে হবে। বুঝেন নাই? সো যেরকম হালকা করে হচ্ছে এগুলা ব্যবহার করলে, এগুলো আসলে আপনি দেখতেছেন, বাট পরবর্তীতে দেখবেন এই জিনিসগুলা যে কত হেল্প করবে আপনার ডিজাইন ইমপ্রুভ করার জন্য। কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে এই জিনিসগুলা থাকে, কম আর বেশি এরকম। হয়তোবা আপনি হুবহু এটাই পাবেন না, বাট এই টাইপস বা এইরকম অন্য কিছুর সাথে অ্যাড করতে হচ্ছে বা হবে, এটাই। আসেন এবার আমাদের তাহলে এ পার্টও শেষ হইলো। আমরা যদি হচ্ছে একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে হচ্ছে দেখেন এখানে ফুটার আছে, এই ফুটার আর আমি করে দিব না। ফুটার আপনাদের কাজ, পারবেন? চেষ্টা করেন, পারবেন, কারণ এই যে যে রো কলাম, ইয়া সরি,
ডিভ দেখতেছেন, র্যাপার দেখলেন, ফ্লেক্স করতেছেন এত বেশি বেশি, ওইটুকু করা উচিত না? প্রত্যেকটা আইকনের বক্স সমান, একটু আগেও দেখালাম প্রত্যেকটা আইকনের বক্স কিভাবে সমান করতে হয়। তো এইভাবেই আসলে শিক্ষাটা মানে কন্টিনিউ করতে হবে। আপনি যা শিখছেন পরবর্তী ক্লাসে আপনাকে মাথায় রাখতে হবে যে ওই কাজগুলা আমি নিজে করব। এখন প্রত্যেক দিনই যে যে জিনিসগুলা বারবার করা লাগতেছে এই জিনিসগুলা আমি যদি করে দিই আপনার ব্রেন কাজ করবে না, বোরিং লাগবে। বাট আমি যেই জিনিসগুলো শিখাই ফেলছি সেগুলো যদি হচ্ছে আপনারা করেন আপনাদের জন্য হচ্ছে সেটা বেনিফিটেড হবে, প্র্যাকটিস হবে বেশি এবং মনে থাকবে বেশি, কনফিডেন্ট লেভেলটা বাড়বে। বুঝা গেছে? ওকে। এতে করে দুইটা জিনিস ঘটে, যারা ভালো করে তারা আরো বেশি ভালো করে, আর যারা কোনো মতো করে তাদের জন্য একটু বিপদ হয়ে যায়, আর যারা একেবারেই করে না তাদের জন্য ছেড়ে দেওয়াটাই বেটার মনে হয়। এবং যারা মনে করে যে আমি ছেড়ে দিচ্ছি, আমার তাদের জন্য কোনো আফসোস নেই, তারা করলো না কেন বা কি। কারণ সবাই একটা মোটিভ নিয়ে আসে, বাট কিছু সময় পর এরকম হতেই পারে। বাট আমার টার্গেট থাকে যারা ভালো করতেছে বা যারা ভালো করতে চায় তাদেরকে আসলেই ভালো করানোর দায়িত্বটা নেয়া, এবং তাদের জন্যই আসলে জিনিসগুলা করে আসা উচিত। এবং আমি কিন্তু আপনাদেরকে বলি যে যে হচ্ছে আম, কম পারেন আপনাদের বলতে, যদি কেউ বলেন ক্লাসের মধ্যে, ইনবক্সে না, ইনবক্সে সারাদিন গুতাইলে তো আর হইল না যে ভাই আমি পারি না, আমি পারি না। আপনাকে ক্লাসে স্বীকার করতে হবে যে ভাই আমি আসলে বুঝি না, আমি আসলে পারি না। কারণ এই 2 ঘন্টা সময় হচ্ছে আপনার জন্য আমার দেওয়া বাধ্যতামূলক, আমাকে দিতেই হবে এই 2 ঘন্টা সময়। এই 2 ঘন্টা সময়ে আপনাকে আমি যা দিতে পারবো অন্য সময় কিন্তু আপনাকে আমি সেভাবে দিতে পারবো না। এটা খুব মানে একটা বেসিক বিষয়। তো আপনাকে আমাকে এই 2 ঘন্টার মধ্যেই কিন্তু হচ্ছে আপনাকে আমার কাছে হচ্ছে বলতে হবে, স্বীকার করতে হবে যে ভাই আমি পারি না বাট আমি শিখতে চাই। ঠিক আছে? তো একটু ওইভাবে মাথায় রাখবেন। আর একটা কথা তো প্রথম দিকে বলছিলাম যে যে কম পারবে আমি তার জন্য ক্লাস নিব। বাট এমন একটা সিচুয়েশন এখন হয়েছে, আপনারা অনেকেই হচ্ছে স্বীকারই করেন না যে ভাই আমি বুঝি না বা আমি পারি না, বা আমার হচ্ছে একটু আহ আমার জন্য এরকম করলে ভালো হয়, ওরকম করলে ভালো হয়। বাট কেউ এরকম কিছু বলতেছেন না। বাট আমি কিন্তু বলছিলাম যে এরকম বললেন। তো যেহেতু বলতেছেন না, সো আমি ধরে নিলাম সবাই সেম লেভেলে এবং সবাই যারা ভালো কাজ করতেছে, এখন আমার টার্গেট শুধু তাদের নিয়ে, যে তাদেরকে আরেকটু বেটার করা যায় কিভাবে। ঠিক আছে? সো আপনারা আমি যেভাবে জাস্ট বলি আপনারা ওইভাবেই হচ্ছে জিনিসগুলা করার চেষ্টা করেন। হয়তোবা সবার ক্ষেত্রে 100% হবে না। আপনি এক মুষ্টি চাল যদি হচ্ছে উঠান, আপনি পুরো যতটুকু গ্র্যাব করছেন ততটুকু আপনি হাতে রাখতে পারবেন না। আপনার হাত থেকে কিছু অংশ পড়বেই। তাই না? বলেন? পড়বে না? কিছু কিন্তু আপনার এই এপাশ থেকে ওই পাশ থেকে কিন্তু কিছু কিন্তু ছুটবেই। যতক্ষণ আপনি হাতে রাখবেন কমতেই থাকবে, কমতেই থাকবে, কমতেই থাকবে। বাট যাদেরকে আপনি শক্ত করে ধরে রাখবেন ওই জিনিসগুলো কিন্তু শেষ পর্যন্ত আপনার হাতেই থেকে যাবে। বাট আপনি যদি যেগুলো ছুটে যেতেছে ওগুলোর পেছনে যদি এবার দৌড়ান তাহলে কিন্তু আপনার হাতের না মানে মুষ্টিতে যেগুলো ছিল পড়ার মতন ওগুলো কিন্তু পড়ে যাবে। ওকে? বাট এই যে এখন অনেকদিন হয়ে গেছে, আপনাদের মাসখানেক তো হয়ে গেছে ক্লাসের, তাই না? তো যত যত সময় যাচ্ছে ক্লাসের স্টুডেন্ট কমতেছে, এতে কিন্তু কেউ আবার ডিমোটিভেট হবেন না যে ভাই এমনই কি হয় নাকি, বা তাইলে কি হচ্ছে হচ্ছে না কিছু ঠিকঠাক মতো, সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে। ঠিক আছে? ওই যে যারা এখন আসতেছে না তারা হচ্ছে আমার এক মুষ্টি চাল উঠানোর পর যেগুলা ঝরে যাওয়ার সেগুলা শুরুতেই ঝরে যাবে, আর যেগুলা থাকার সেগুলা অবশ্যই থেকে যাবে। সো যেগুলা নাই সেগুলার চিন্তা করে লাভ নেই। যেগুলা আছে, যারা আছে ভালোভাবে তারা তো আছেই, যারা ভালোভাবে থাকার চেষ্টা করতেছেন বাট হয়ে উঠতেছেন না
তারা হচ্ছে মানে বলতে পারেন যে ভাই আমার এরকম হচ্ছে বা একটু বলেন। যদি থাকেন কেউ এরকম যে আমার একটু ভাই দরকার, আপনি অন্যভাবে একটু ট্রাই করেন বা আপনি একটু স্লো পড়ান বা আপনি হচ্ছে আর একটু সহজ আম সো যেটা বলতেছি এই জিনিসগুলা হচ্ছে একটু মাথায় রাইখেন, এগুলো হচ্ছে করতে হবে। ঠিক আছে? মাথার উপর দিয়ে যাবে কেন? আপনি ওগুলা দেখতেছেন না, বুঝতেছেন না? অনেক কি ফ্রেম আছে, অ্যানিমেশন, বহু অ্যানিমেশন আছে। আপনি করেন। আপনি জাস্ট ওরা যা লিখতেছে আপনি তা লিখেন। তাই করেন। ওইগুলোই করতে থাকেন। অনেকটা মুখস্থের মতো করে করেন। আপ ডাউন তো আমি দেখাইছি জাস্ট আপনাদেরকে, ওই জিনিসটা সামনে আছে এবং হচ্ছে কি ফ্রেমের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিই। তার কি ফ্রেমের দক্ষতা আপনাকে উঠাইতে গেলে আপনাকে এরকম অনেক অ্যানিমেশন ভিডিও দেখে আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে, নয়তো আপনার আসবে না আয়ত্তে। আমার ইউটিউবের ভিডিওগুলো দেখছেন? ওখানে তো আমি এক্সপ্লেইন করি। ইউটিউবের গুলো না হয় বাদ দিলাম। যে ওরা এক্সপ্লেইন করে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে করে। আমার ভিডিওগুলো দেখেন, আমার ওখানে এক্সপ্লেইন করা আছে। কোনটা কেন কিভাবে লিখতে হয়, কি জন্য লিখতে হয়। সো আমার ওইখানকার ভিডিও যদি ৪-৫ টা দেখেন, কি ফ্রেম আপনার হয়ে যাবে। রোজার সময় ক্লাস টাইম চেঞ্জ হবে বলতে হচ্ছে মোস্ট প্রবাবলি যেটা হতে পারে ১১টা থেকে ১২টা পর্যন্ত হতে পারে। ১ ঘন্টা হবে। ক্লাস টাইম কমে আসবে। ঠিক আছে? কারণ হচ্ছে তারাবি আছে, খাবার-দাবার আছে। সো ১০টা বেজে যায় যারা হচ্ছে মানে খতম তারাবি পড়েন। সো ১০টা থেকে হচ্ছে ১১টার মধ্যে হচ্ছে আপনারা মানে রেডি হয়ে যাবেন। ১১টা থেকে ১২টা পর্যন্ত ক্লাস হবে। ওকে? আচ্ছা। সো ফুটারটা হচ্ছে আপনারা কইরেন। ওইটা হচ্ছে আপনাদেরই কাজ এবং ওগুলো আমি এভাবেই করি যাতে করে হচ্ছে আম একটু প্র্যাকটিস করার স্পেস আপনারা পান। এই যে সবাই যে হচ্ছে একটু এক্সট্রা প্রজেক্ট করতে চান, সেটার চাহিদাটা কিছুটা হলেও এইদিকে হচ্ছে আপনাদের মিটবে। আর এক্সট্রা প্রজেক্ট করতে চান, এই যে এখনই দেখাচ্ছি এক্সট্রা প্রজেক্ট করার জন্য টাস্ক দিয়ে দিচ্ছি। ওয়েট। এখন আসলে আমরা হচ্ছে একটু ফর্ম নিয়ে কথা বলবো, ফর্ম নিয়ে আলোচনা করব। যে আসলে ফর্ম আরো কি আছে ফর্মের ভিতরে। ফর্ম নিয়ে আমরা আরেকটু ডিটেইলস এ আলোচনা করি। আমি এইখানেই হচ্ছে একটা ফর্ম ডট এইচটিএমএল নামে একটা ফাইল তৈরি করি। এবং সেখানে হচ্ছে আমি HTML5 দিয়ে এটা নিচ্ছি এবং সেখানেই হচ্ছে আমি বলতেছি যে ফর্ম। ওকে, এটাকে ওপেন করলাম। কিছুই নেই, সাদা থাকুক। অ্যাকচুয়ালি ফর্ম আপনাকে অনেক কিছুই আছে, আপনাকে প্রত্যেকটা ফর্মের ইনপুট ফিল্ড টাইপ এগুলো আপনাকে বুঝতে হবে, শিখতে হবে। সো ওই জিনিসগুলো আমার একটা ডক্স এর মধ্যে লিখা আছে। আমি ডক্সটা আপনাদের সাথে একটু ওপেন করি যাতে করে আপনারা লিখাও দেখেন, সাথে ওর উপরে ওগুলো বুঝতেও পারেন। সো এখানে দেখেন হচ্ছে ফর্ম নামে হচ্ছে একটা ডক্স হচ্ছে আমি, এটা বহু আগে যখন আমি মানে নিজে এগুলা নিয়ে স্টাডি করতাম, পড়তাম, আমি মানে আমি ফর্ম যখন শিখি তখন হচ্ছে ফর্ম নিয়ে হচ্ছে একটু ঘাটাঘাটি করে ফর্মের যাবতীয় জিনিসগুলো লিখে রাখছিলাম এবং এগুলো এখন আমার কাজে দিতেছে। ঠিক আছে? তো মানে আমি বলতেছি না যে আপনাদের লিখে রাখতে হবে, বাট আমি একটু লিখে রাখছি কারণ হচ্ছে আমাকে আবার এক্সপ্লেনও করতে হয় এ কারণে। সো দেখেন একটা ফর্ম ডিজাইন করতে গেলে প্রথমেই হচ্ছে আপনাকে ফর্ম ট্যাগ ইউজ করতে হবে এবং সেটা আমি একটু আগেও মেনশন করছি যে ফর্ম ট্যাগের মধ্যে আপনাকে সবগুলা ফিল্ড রাখতে হবে। যদি ফর্ম ট্যাগের বাইরে কোনো ফিল্ড রাখেন সেই ফিল্ডগুলা
ডাটা আপনি রাখতে পারবেন না, সেই ফিল্ডগুলোর ডাটা আপনি পাবেন না। ঠিক আছে, ওয়েবসাইটে দেখা যাবে, সাবমিট করবেন, বাট ওই ফিল্ডের ডাটা যাবে না। সো ফর্ম ট্যাগ দিয়ে স্টার্ট করতে হবে। ফর্ম ট্যাগের হতেছে তিনটা ইউআরএল আসে, মানে তিনটা ইউআরএল থাকে আর কি। ইউআরএল বলতেছি অ্যাট্রিবিউট, তিনটা অ্যাট্রিবিউট একটা ফর্ম সাবমিশন করার জন্য হচ্ছে দরকার পড়ে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাকশন, একটু আগে বলছিলাম যে অ্যাকশনটা কি করে, ইউআরএল, অর্থাৎ আপনি যখন ফর্মটা সাবমিট করবেন এই ডাটাগুলো কোন পেজে যে এক্সিকিউশন হবে সেই ডাটাগুলোর, সেই পেজের লিংক বা পাথ যাই বলেন না কেন সেটাই এখানে লিখতে হয়। আর হচ্ছে ফর্মটাকে সাবমিট করার জন্য আপনাকে অবশ্যই মেথডটাকে মেনশন করতে হবে যে ফর্মটা যে আপনি সাবমিট করছেন কোন মেথডে। দুই ধরনের মেথড হয়, একটা হচ্ছে গেট মেথড আর একটা হচ্ছে পোস্ট মেথড। এগুলা আমি পিএইচপি ক্লাসের সময় একদম হাতে কলমে করে কাজ করে দেখাই দিব। ঠিক আছে, জাস্ট শুনে রাখেন এখন। আর এনক্রিপশন টাইপ, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট যার ভিতরে একটা ভ্যালু পাস করতে হয়, মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা। ওইগুলো এখন আপনার দরকার নাই, দেওয়ারও দরকার নেই, জাস্ট শুনে রাখেন যে যদি হচ্ছে আপনি ফর্মের মাধ্যমে অনেক সময় ফর্মের মধ্যে আমরা অ্যাটাচ ফাইল পাঠাই না, সিভি ড্রপ করি, ছবি অ্যাড করি, কত কিছুই না করি। যখন করে আপনি অ্যাটাচমেন্ট পাঠান তখন আপনাকে এই ফর্মের এনক্রিপশন টাইপে ওই অ্যাট্রিবিউটটা ইউজ করা লাগে। এনক্রিপশন টাইপ ইকুয়াল টু মাল্টিপার্ট ফর্ম ডাটা। ঠিক আছে, এই তিনটা জিনিস হচ্ছে আমাদের লাগে, বাট এই তিনটা জিনিসের কাজ আমাদের এখন কোনো প্রয়োজন নাই। সো আপনি যদি শুধু ফর্ম ট্যাগ দিয়ে এখনো ডিজাইন করেন, নো প্রবলেম। এবং আপনি যতক্ষণ ফ্রন্ট এন্ড ডিজাইন হিসেবে কাজ করবেন আপনার এই তিনটা জিনিস না দিলেও চলবে, যে ব্যাক এন্ড করবে সে দিয়ে নিবে। আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এই যে এইগুলা ইনপুট ট্যাগ। আমরা তো ইনপুট ট্যাগ সম্পর্কে জানি যে ইনপুট ট্যাগ কত ধরনের হয়, এগুলো হচ্ছে টাইপ। ইনপুট জাস্ট একটা ট্যাগ, বাট এই ইনপুট ট্যাগটা এক এক জায়গায় এক এক রকম কাজ করে বিকজ অফ তার ভেতরে অ্যাট্রিবিউট কি ব্যবহার করতেছেন সেটার উপর ডিপেন্ড করে। জাস্ট লাইক আমি এখানে একটা ইনপুট ট্যাগ জাস্ট নিচ্ছি, জাস্ট ট্যাগ, টাইপও বলতেছি না, কিছু বলতেছি না, সব বাদ, জাস্ট ইনপুট। ইনপুট কিন্তু জাস্ট সিঙ্গেলি একটা ট্যাগ। এই ট্যাগটা কিভাবে কাজ করে, তার ভেতরে আপনি অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের ভ্যালু কি দিচ্ছেন সেটা। আপনি যদি এই ইনপুট ট্যাগের ভিতরে একটা ভ্যালু অ্যাট্রিবিউট ইউজ করেন, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন প্রথমেই বলা আছে ভ্যালুর কথা। ভ্যালু হচ্ছে কি করে, যে ইনপুটের ভেতরে ইনিশিয়ালি মানে শুরুতেই একটা ডাটা থাকবে। যদি হচ্ছে আপনি এরকম চান যে আপনি একটা ডাটা ফিল্ডের ভিতরে আগে থেকেই বসায় রাখতে চান, তাহলে হচ্ছে ভ্যালু অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। ধরেন আমি এখানে বলতেছি সোহাগ। এখন এইটাকে যদি হচ্ছে আমি রান করি, দেখবেন এই ফর্মের ভিতরে একটা ডাটা আছে, এটা কিন্তু প্লেস হোল্ডার না, ডাটা। ঠিক আছে, আপনি এটাকে এডিট করতে পারতেছেন। ঠিক আছে, বা আপনি যদি এখানে আসেন সোহাগের পর আপনি স্পেস দিয়ে হাসানও লিখতে পারবেন। তো ইনিশিয়ালি শুরুতেই যদি হচ্ছে কোনো ডাটা আপনি ফর্মের ভিতরে ইনপুট হিসেবে রাখতে চান, তখন আপনাকে সেখানে ভ্যালু অ্যাট্রিবিউট ব্যবহার করে তারপর ব্যবহার করতে হয়। এই জিনিসটা ঘটে সব থেকে বেশি, সেটা হচ্ছে যে যখন হচ্ছে আমরা কোনো কিছু এডিট করি তখন। ধরেন আপনি ফেসবুকে যাচ্ছেন একটা আপনার প্রোফাইল এডিট করতে, আপনি এডিটে যখন ক্লিক করেন আপনার কিন্তু আগের ডাটাগুলো আগে সব দেখায়। তারপর আপনি দেখে দেখে কোনটা চেঞ্জ করবেন কোনটা চেঞ্জ করবেন না সেটা আপনাকে দেখানো লাগে। সো আমরাও এই ওয়েবসাইটের মধ্যে বা ওয়েবসাইট নিয়ে যখন কাজ করি আমাদের ডাটাগুলোকে এডিট করার প্রয়োজন পড়ে। তো যখনই হচ্ছে আমরা এডিটের কাজটা করি তখন হচ্ছে আমাদের ওই এডিটে ক্লিক করার পর ফর্মের মধ্যে কিন্তু আগের ভ্যালুগুলা চলে আসে এবং সেগুলো কিন্তু হচ্ছে এই ভ্যালু অ্যাট্রিবিউট দিয়েই দেখাইতে হয়। বুঝতে পারছি ভ্যালু অ্যাট্রিবিউটের কাজটা? ওকে, এরপর আসেন এখানে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে রিড অনলি। অনেক সময় হইতে পারে যে আপনার এই যে ফর্মটা আছে সেই ফর্মটা আর কোনো কাজ করবে না, মানে একটা টাইম ছিল সেই টাইমের পর আপনি চাইতেছেন ফর্ম গুলাকে হচ্ছে ডিসেবল করে দিতে, ডিসেবল না অ্যাকচুয়ালি, যে ফর্ম ফর্মের মতোই থাকবে বাট ফর্মের ভিতরে কোনো ইনপুট আপনি নিতে চাচ্ছেন না, তখন হচ্ছে আপনি এখানে রিড অনলি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারেন। তাহলে যেটা হবে এই ফর্ম দেখা যাচ্ছে সবকিছুই হচ্ছে বাট কোনো ইনপুট নাই। দেখেন আমি আমি কিন্তু কিবোর্ডে প্রেস করতেছি বাট সে কোনো ইনপুট নিচ্ছে না। অ্যাট্রিবিউট কি করতেছে, এটাকে হচ্ছে ব্লক করে দিচ্ছে যে এর ভেতরে আর কোনো ইনপুট যাবে না। সো রিড অনলি অ্যাট্রিবিউটের কাজ কি, ইনপুটটাকে যদি সামহাও আপনার প্রয়োজন পড়ে যে হচ্ছে আপনি কোনো ডাটা নেবেন না তখন আপনি রিড অনলি করে দিতে পারেন। সিমিলার টাইপস অফ ডিসেবল। ডিসেবলের কাজ হচ্ছে যদি কোনো ইনপুট ট্যাগকে আপনি হচ্ছে একবারের জন্য ডিসেবল করে দেন, ঠিক আছে, যে ক্লায়েন্ট এটা দেখতে পারবে বাট হচ্ছে ডিসেবল তো সে সেটা বুঝতেও পারবে। সো ডিসেবল যদি বলেন তাহলে দেখবেন এটা হচ্ছে যে এরকম হয়ে গেছে, মানে এটা এখন আর নাই, মানে ডেড আছে বাট ডেড।
আর আগেটা ছিল কি, আছে বাট ব্লক। বুঝতে পারছি? রিড অনলি হচ্ছে নো এন্ট্রি, কোনো ডাটা এন্ট্রি নিবে না। আর ডিসেবল হইতেছে সে টোটালি ক্লোজড। মেবি বুঝতে পারতেছেন সহজ এগুলো। সাইজ অ্যাট্রিবিউট হতেছে এটা কত লম্বা হবে কত ছোট হবে এটা আমার দরকার পড়ে না, কারণ আমরা সিএসএস এ উইথ দিয়ে হতেছে এদেরকে ছোট বড় করি। ম্যাক্স লেন্থ এই অ্যাট্রিবিউটের কাজটা কি? ম্যাক্স লেন্থ অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আপনি ইনপুটের মধ্যে কতগুলা ইনপুট নিবেন সেটা। ধরেন আমি এখানে বললাম যে 10, তাহলে আপনি এখানে 10টা আলফাবেট ইউজ করতে পারেন বা লেটার। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা হইছে? আমি আবারও দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। আর নিচ্ছে না, 10টাই। সো ম্যাক্স লেন্থ কি করে? সর্বোচ্চ পরিমাণে কতগুলা ট্যাগ নিবেন বা আলফাবেট নিবেন সেটা হচ্ছে আপনাকে হেল্প করে এই জিনিসটা মেনটেন করতে। এরপর আসতেছে অটো কমপ্লিট। অটো কমপ্লিটটা হচ্ছে কি, ধরেন আমি এখানে সোহাগ লিখছিলাম, তাই না? যদি হচ্ছে এটা আমি সামহাউ সাবমিট করে দিতাম না, তাহলে পরবর্তীতে এই ডাটাটা হচ্ছে আবার আমাকে দেখাইতো। ঠিক আছে? জাস্ট লাইক আমি এখানে একটা বাটন নেই, সাবমিট করি, ধরেন ইনপুট টাইপ হতেছে, আমি বললাম যে সাবমিট, জাস্ট মানে ফর্মটাকে সাবমিট করার জন্য। আমরা তো ফর্ম ট্যাগই নিয়ে নেই, ভুল হয়ে গেছে, ফর্ম ট্যাগ নিতে হবে। আচ্ছা, আমি এখন এখানে দেখবেন একটা বাটন আছে, আমি এখানে আমার নাম দিচ্ছি, সোহাগ হাসান, সাবমিট করে দিলাম। একবার সাবমিট হয়ে গেছে। এখন আপনি এখানে রিলোড দিলেন, পরবর্তীতে যদি আপনি এখানে ক্লিক করেন না, আপনি হচ্ছে মানে এই যে যে আগের যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলা কারা কারা ব্যবহার করে গেছে সেগুলো আবার সাজেশনে দেখায়। এগুলোকে বলা হয় অটো কমপ্লিট। তো কোনো কারণে যদি আপনার মনে হয় যে আমি ভাই অটো কমপ্লিশন চাই না, মানে হচ্ছে আপনাকে সাজেস্ট, আগে যারা এখানে ইনপুট দিয়ে গেছে তাদের সাজেশন আমি চাই না, তাহলে হচ্ছে আপনি এখানে অটো কমপ্লিটটাকে হচ্ছে অফ করে দেন। সো জাস্ট বলবেন অটো কমপ্লিট অফ। তাহলে হচ্ছে আগের ডাটা বা আগে কারা হচ্ছে এই ফর্মটা সাবমিট করে গেছে তাদের সেই ডাটাগুলো আর আসবে না। বেসিক এগুলো আপনারা ব্যবহার করেন প্রতিনিয়ত, দেখেন এগুলো এক্সপিরিয়েন্স করেন, সেগুলো বুঝার কথা, বুঝতেও পারতেছেন। এবার আসতেছে প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারের কাজটা কি? প্লেস হোল্ডারের কাজটা হচ্ছে যে আপনার কোনটা কি ফিল্ড সেটা আগে থেকে বলে দিবে, মানে হচ্ছে একটা মেসেজ থাকবে, ধরেন এখানে লেখা আছে ফুল নেম, তাহলে হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে এই ইনপুট ফিল্ডের ভিতরে ফুল নেম লেখা আছে, বাট সেটা একটু মানে পুরোপুরি ব্ল্যাক না, বাট একটু ঝাপসা, এবং ক্লিক করার সাথে সাথে বা আপনি যখন টাইপ করবেন তখন আর সেটা থাকবে না। মানে এটা ওয়ান কাইন্ড অফ ডিরেকশন যে আপনি এই ফিল্ডে কোন ডাটা দিবেন সেটা আপনাকে আগে থেকেই একটা জলছাপ দিয়ে দেখাই দিচ্ছে। এটা হচ্ছে প্লেস হোল্ডার, আপনারা ব্যবহারও করছেন। তারপর হচ্ছে রিকোয়ার্ড। রিকোয়ার হইতেছে কিছু ফিল্ড থাকে না যে যেগুলোর মধ্যে ডাটা না দিলে ওগুলা সাবমিট হবে না, মানে ফর্ম সাবমিট হয় না। তো আপনি যেই ফিল্ডগুলোকে চান যে না এই ফিল্ডগুলো আপনাকে ফিল আপ করতেই হবে, মাস্ট, তাহলে আপনি সেগুলোর মধ্যে এসে জাস্ট বলবেন রিকোয়ার্ড, আর কিছু করার দরকার নেই। তাহলে ওইটার ভিতরে ডাটা না দিলে ফর্ম সাবমিট হবে না। এরপর হচ্ছে মাল্টিপল। মাল্টিপলের কাজ এটা এখন না, একটু পরে। হাইট উইথ সেটাও আমাদের এখন দরকার নেই। এখন আসতেছে হচ্ছে আমাদের টাইপ, কত ধরনের টাইপ অ্যাট্রিবিউট বা তার ভ্যালু ব্যবহার করা যায়। আমরা প্রথমেই হচ্ছে এই জিনিসগুলো কাটি। এখানে আমরা বলি টাইপ, অলরেডি আমরা অনেক ধরনের টাইপই দেখছি। প্রথম যেই টাইপ সেটা হচ্ছে টেক্সট, মানে আপনি যখন কোনো টেক্সট হিসেবে ডাটা নিতে চান তখন হচ্ছে আপনি এখানে টেক্সট টাইপের ডাটা ব্যবহার করেন। তারপর আসেন আরো কি কি টাইপের ডাটা টাইপ আছে, ইমেল টাইপ আছে। আমি জাস্ট এদেরকে একটু প্লেস হোল্ডার দিচ্ছি, ইমেল অ্যাড্রেস, একটু বোঝার জন্য। এবং এখানে হচ্ছে আমি একটা ব্রেক ট্যাগ দিচ্ছি, এখানে আমি একটা ব্রেক ট্যাগ দিচ্ছি যাতে করে হচ্ছে বোঝা যায়, মানে সবগুলো নিচে নিচে আসে আর কি, যেরকম হবে ডিজাইনটা। এই যে দেখতে পাচ্ছেন উপরে ফুল নেম, পরেরটা ইমেল অ্যাড্রেস। তারপরেরটা ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন যে পাসওয়ার্ড নেওয়ার জন্য, তাহলে আপনি এখানে বলবেন ইনপুট টাইপ হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে? প্লেস হোল্ডার বলেন হচ্ছে যে পাসওয়ার্ড। ওকে, সো এবার আসলে এখানে দেখেন পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ডের কাজটা কি? টাইপ দিলে এটার ভিতরে দেখেন আপনি যাই দিবেন সেগুলো আর দেখা যাবে না, ডট ডট দেখা যাবে। আর ইমেল অ্যাড্রেস টাইপ ইমেল ব্যবহার করার সুবিধাটা কি? যদি হচ্ছে আপনি না লিখেন তাহলে আপনাকে বলবে যে আপনি ইমেল লেখেন নাই। ঠিক আছে? আপনাকে সাইনটা সে চেক করবে যে আপনি অ্যাকচুয়ালি ইমেল দিছেন কিনা।
আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে সাবমিশনটা তো দেখলামই। সাবমিট টাইপ দিলে কি হয়? ফর্মটা সাবমিটের বাটনটা পান। এরপর আসতেছে রেডিও টাইপ। রেডিও টাইপটা হচ্ছে অনেকটা ওই যে আমরা যেকোনো একটা অপশন সিলেক্ট করতে পারবো। সেইজন্য হচ্ছে আমাদেরকে টাইপ রেডিও বলতে হয়। এবং রেডিওর পর আপনি জাস্ট বলেন টাইপ রেডিও। এখানে প্লেস হোল্ডার লাগে না, আর কিছু লাগে না। এখানে আপনি বলেন যে মেল এবং ইনপুট টাইপ রেডিওতে আপনি হচ্ছে আবার বলেন হচ্ছে যে নিচে একটা ব্রেক ট্যাগ দেন এবং এখানে হচ্ছে বলেন ইনপুট টাইপ হচ্ছে রেডিও। এবার বাইরে এসে বলেন ফিমেল, একটা ব্রেক ট্যাগ দেন। তাহলে যেটা হবে আপনি এখানে ওই অপশনটা পাবেন যে আপনি যেকোনো একটা সিলেক্ট করবেন, এটাও না ওইটাও না। ঠিক আছে, এখানে আমি একটা ব্রেক দিচ্ছি, তাহলে তারা নিচে চলে আসবে। ওকে, সি, সো মেল অর ফিমেল। কিন্তু এখন দেখেন যে দুইটা সিলেক্ট হয়ে যেতেছে, কারণটা হচ্ছে দুইটা তো একই জিনিস। সো দুইটা যেহেতু একই জিনিস, তাদের মধ্যে হচ্ছে একটা গ্রুপিং করা লাগবে, জেন্ডার। তো আমি তাদের একটা গ্রুপিং করার জন্য একটা নেম অ্যাট্রিবিউট ব্যবহার করব। সেখানে হচ্ছে আমি একটা নাম দিলাম জেন্ডার। যেহেতু দুইটা একই ডাটা সাবমিট করতেছে, একই জিনিস বাট ডিফারেন্ট ডাটা, তো তাদেরকে একই নাম ব্যবহার করতে হবে। তাহলে তারা হচ্ছে একটা গ্রুপ হয়ে কাজ করবে। তখন হচ্ছে আপনি তাদের মধ্যে যেকোনো একটাকে সিলেক্ট করতে পারবেন। এবার আর তারা দুইটা সিলেক্ট নিবে না, অর্থাৎ নেম অ্যাট্রিবিউটের কাজটা এখানে কিন্তু এরকম হয়ে দাঁড়াচ্ছে। নেমের আলাদা অনেক বড় একটা দায়িত্ব আছে, সেটা একটু পরে বলতেছি। এরপর আসেন হচ্ছে ইনপুট টাইপ আছে হচ্ছে চেকবক্স। এই ইনপুট টাইপ চেকবক্সের কাজটা একটু আগেও দেখছেন। আমরা অনেক সময় কি দরকার পড়ে যে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি, ঠিক আছে, বা চুজ করি। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য আমাদের হচ্ছে বা ধরেন যে স্কিল, কতগুলো স্কিল আপনি পারেন, তো সেগুলোর জন্য আপনি ইনপুট টাইপ এখানে বলেন চেকবক্স, হ্যাঁ, এবং এখানে হচ্ছে বলেন যে হচ্ছে যে HTML, ঠিক আছে, কমা দেন বা আপনি নিচে নিচে লেখেন, সমস্যা নেই, তো বড় হোক। আবার এখানে লিখলাম ইনপুট টাইপ হতেছে বলতেছে চেকবক্স এবং এখানে বলেন জেএস মানে জাভাস্ক্রিপ্ট। তারপর ইনপুট টাইপ আবারও হচ্ছে চেকবক্স, এবার আপনি বলেন পিএইচপি, ঠিক আছে। তারপর আবার ইনপুট টাইপ হচ্ছে বলেন চেকবক্স এবং এখানে আপনি বলেন রিঅ্যাক্ট, ঠিক আছে। এবার আপনি এখানে আবারও নেন ইনপুট এবং সেখানে এসে বলেন চেকবক্স এবং এখানে এসে বলেন পাইথন, ঠিক আছে। তো এবার আসলে দেখবেন যে এখানে অনেকগুলো মাল্টিপল জিনিস সিলেক্ট করার অপশন পাচ্ছেন। এইগুলোকে বলা হয় কি? চেকবক্স টাইপ। এবং একটু আগে আমরা এটা ব্যবহার করে আসছি। তো চেকবক্সের কাজ হচ্ছে কি এরকম, বুঝে গেছে? তো এখানেও যেটা করতে হয়, সবই তো একই ডাটা, জাস্ট ডাটাটা ডিফারেন্ট, বাট কাজ তো এক, মানে জিনিসটা তো মেনশন করে একই জিনিস। তো সেই ক্ষেত্রে আপনাকে নেমটা হচ্ছে আপনি এখানে বলতে পারেন একই নামে, যে নেম হচ্ছে সবই হচ্ছে সেই স্কিল, বাট ডাটা হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ভাই আমরা বুঝবো কিভাবে যে আমি HTML CSS না জাভাস্ক্রিপ্ট নাকি হচ্ছে রিঅ্যাক্ট নাকি পাইথন সিলেক্ট করছি? এই জন্য হচ্ছে ওই যে এখানে একটা ভ্যালু আমরা অ্যাট্রিবিউট একটু আগে দেখছিলাম না, এইগুলাতে হচ্ছে ভ্যালু ব্যবহার করতে হয়। এখানে ভ্যালু হিসেবে আপনি বলেন HTML, তাহলে কেউ যদি HTML সিলেক্ট করে তাহলে ভ্যালু হিসেবে ডাটাবেজে HTML পাস করবে সে। তারপর হচ্ছে ভ্যালু হিসেবে এখানে বলেন আম, কি যেন বলছিলাম জেএস, তাহলে যে জেএস সিলেক্ট করবে তার ডাটাবেজে ডাটা যাবে হইতেছে জেএস, মানে এই ভ্যালুতে আপনি যা লিখবেন সেই ডাটাটা পাস হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি জাস্ট ফর দ্য প্রিভিউ। সো অ্যাকচুয়ালি চেকবক্সের ডাটা কিন্তু যায় এটা ভ্যালু থেকে। তো এখানে বলেন রিঅ্যাক্ট এবং এখানে ভ্যালু বলতেছি পাইথন। একই রকম এই যে যে জেন্ডার, ভাই মেল সিলেক্ট করলাম না ফিমেল সিলেক্ট করলাম, বুঝলেও কিভাবে আমার ডাটাবেস? এক্ষেত্রে আপনাকে বুঝবে না তো, সেটাকে বুঝিয়ে দিতে হবে। তো আপনি এখানে বলেন মেল ভ্যালু এবং এখানে হচ্ছে বলেন ভ্যালু ফিমেল। তাহলে যখন হচ্ছে এগুলো দেখা যাবে না, ভ্যালুগুলা দেখা যাবে না, বাট যখন আপনি মেল সিলেক্ট করবেন অটোমেটিক ভাবে ডাটাবেজে মেল ডাটা সেন্ড হয়ে যাবে ওই ভ্যালু থেকে। যখন জেএস ক্লিক করবেন তখন ডাটাবেজে অটোমেটিক ভাবে জেএস সেন্ড হয়ে যাবে, মানে ওই ভ্যালুর মাধ্যমে সে জেএস টাকে নিয়ে চলে যাবে। আর ডাটাবেজে ওটা দেখে মানে তো আপনি বুঝতেছেন যে আসলে কি পাচ্ছে। হুম, পাচ্ছেন? বুঝতে পারতেছেন নাকি?
একটু রেসপন্স করবেন সবাই। বুঝতে না পারলেও বলবেন যে ভাই বুঝি নাই, আবার বলেন। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে আমাদের ডেট টাইপ। ডেট টাইপের কাজ হইতেছে যে আপনি যখন হচ্ছে কোনো ডেট পিক করতে চান তখন হচ্ছে আপনি ইনপুট টাইপ বলতে পারেন হচ্ছে ডেট। এগুলো কি আগে থেকে জানতেন বা পারতেন এতগুলো টাইপ সম্পর্কে? যখনই ডেট টাইপ দিচ্ছেন দেখেন এখানে একটা ক্যালেন্ডার চলে আসতেছে। এখান থেকে হচ্ছে ক্যালেন্ডার থেকে হচ্ছে আপনি ডেট সিলেক্ট করতে পারবেন। সিম্পল। এখন এগুলোর ডিজাইন অনেক রকম হয়। এগুলো আসলে ডিজাইন করে নিতে হয়। ঠিক আছে? এগুলো তো HTML এর ডিফল্ট। এগুলো ডিজাইন করলে এগুলো সুন্দর হয়। এরপর আসেন ইউআরএল। ইউআরএল ইনপুট টাইপের কাজ হইতেছে যখন হচ্ছে ইনপুট টাইপ হবে কি ইউআরএল। ইউআরএল ওই যে যেমন আমরা টেক্সটের জন্য হইতেছে টেক্সট টাইপ দিতাম, তারপর হচ্ছে ইমেলের জন্য ইমেল টাইপ, পাসওয়ার্ড জন্য পাসওয়ার্ড টাইপ। যখন কোনো ওয়েবসাইট লিংক আপনি সাবমিট করার অপশন চান, যেখানে ওয়েবসাইট লিংক ছাড়া সে নিবে না, তাহলে আপনাকে এখানে বলতে হবে ইউআরএল টাইপ। ওয়েবসাইট ইউআরএল জাস্ট বলে দেন এখানে। তাহলে সে কি চেক করবে? সে চেক করবে https আছে কিনা, www.com মানে www.https ব্লা 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 এরকম আছে কিনা, বা https.www আছে নাকি। যদি ওইগুলো না থাকে তাহলে বলবে আপনি লিংক দেন নাই। ঠিক আছে? সো লিংক সাবমিট করার জন্য আপনাকে হচ্ছে বা লিংক চেকিং করার জন্য এগুলো, এই যে আমরা এগুলো টাইপ গুলো বলতেছি না, এগুলো সবই হচ্ছে ফর্ম অথেন্টিকেশনের জন্য ব্যবহার করা হয়, অ্যাকচুয়াল ডাটাগুলোকে নেওয়ার জন্য। আর কি কি আছে? ইনপুট টাইপ বাটন। ইনপুট টাইপ বাটন আর সাবমিট একই কাজ করে। এরপর আসেন হচ্ছে ইনপুট টাইপ নাম্বার। ইনপুট টাইপ নাম্বারটা কি করে? ইনপুট টাইপ নাম্বারটা করে কি যে আপনি চুজ করতে পারবেন আপনি কতগুলো আইটেম চান, মানে কোয়ান্টিটি দেই না ওরকম কোয়ান্টিটির মতো। এই যে এখানে দেখেন 1 2 3 4 করে কোয়ান্টিটি আপনি আপডেট করতে পারবেন। এগুলোকে বলা হয় হচ্ছে ইনপুট টাইপ নাম্বার ফিল্ড। এই যে এখানে, এখানেও কিছু মজার বিষয় আছে। আপনি এক এক করে বাড়তেছে, এক এক করে কমতেছে। আপনি যদি বলেন যে না ভাই 5 করে বাড়ুক 5 করে কমুক, কোনো সমস্যা নাই। এই ইনপুটের নাম্বার বলার পর আপনি এখানে আরো একটা অ্যাট্রিবিউট দেন স্টেপ, সেখানে বলেন 5। তাহলে যেটা হবে এখান থেকে আপনি যখন যে ইনক্রিমেন্টে যাবেন তখন 5 করে বাড়তে থাকবে। মানে যত দিবেন ততই বাড়বে। আবার বলতেছেন যে ভাই এখানে মানে কিছু লেখা থাকে না, আমি যে এখানে 0 লেখা থাকুক, তাহলে আপনি এখানে ভ্যালু ব্যবহার করেন 0 0। ঠিক আছে? তাহলে এখানে 0 0 আছে, যখন আপনি বাড়াবেন, ঠিক আছে, তখন এভাবে বাড়তে থাকবে। ডিফল্ট ভ্যালু হচ্ছে যেখান থেকে স্টার্ট করতে চাচ্ছেন বিষয়টা ওরকম। এখানে আপনি যদি বলেন যে 100 ডিফল্ট মানে ভ্যালু হিসেবে যদি 100 দেন তাহলে 100 থাকবে, যখন বাড়াবেন তখন 100 থেকেই বাড়ানো শুরু হবে, মানে যোগ করা শুরু হবে। যা ভ্যালু দিবেন তার সাথে অ্যাড হতে থাকবে, আবার তার থেকে কমতেও থাকবে। সো এটা হচ্ছে বাটন টাইপ। তারপর আসতেছে হচ্ছে ফাইল টাইপ। ফাইল টাইপ ওই যে আমাদের ইনপুট টাইপ ফাইল দিয়ে আমরা করি কি, যদি কোনো অ্যাটাচমেন্ট সেন্ড করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা ফাইল টাইপ বলি, এবং ফাইল টাইপ বলার পরপরই দেখবেন এখানে চুজ অপশন চলে আসছে, চুজ ফাইল। এখান থেকে যে কোনো একটা ছবি হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দেন, দেখবেন সে নিয়ে নিচ্ছে। এবার সাবমিশনের কাজ স্পিতে যেয়ে শিখবো। ঠিক আছে? সো চুজ ফাইল অপশন আনার জন্য আমাদেরকে কি করতে হবে? ইনপুট টাইপ ফাইল ব্যবহার করতে হবে। ঠিক আছে? ওকে গুড। এরপর আসতেছে আরো কিছু অ্যাট্রিবিউট। নেম, যেটা বলতেছি, নেম অ্যাট্রিবিউটটা প্রত্যেকটা ইনপুট ফিল্ডের হতেছে একটা মাস্ট নিড অ্যাট্রিবিউট। কারণ হচ্ছে আপনি ডাটাবেজে যখন ডাটা নিয়ে খেলা করবেন তখন আপনাকে এখানে নেম অ্যাট্রিবিউট দিয়ে প্রত্যেকটা ইনপুট ফিল্ডকে বলতে হবে, মানে নামকরণ করতে হবে যেটা কোন ফিল্ড। কারণ আপনি যদি কোনো ফিল্ডকে নামকরণ না করেন তাহলে আপনি যখন ডাটা ম্যানেজ করতে যাবেন তখন তো আপনি বুঝতে পারবেন না যে আসলে কোন ডাটা কোত্থেকে আসতেছে, কোন ফিল্ডের কি ডাটা। বুঝা যাবে? কোনো চান্স নাই বুঝার। সো প্রত্যেকটা ইনপুট ফিল্ডকে আলাদা আলাদা ভাবে হইতেছে এভাবে নামকরণ করে দিতে হয়, পরবর্তীতে ওই নাম অনুযায়ী হইতেছে ডাটাবেজে ডাটা পাঠাইতে হয়। সো আমি এখানে বললাম যে এটা নেমের ফিল্ড, এটা নেম হবে। তারপর এটা ইমেলের ফিল্ড, সো এখানকার নেম হবে ইমেল। তারপর যেটা পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ফিল্ড হবে নেম হবে পাসওয়ার্ড। জাস্ট এরকম। তো প্রত্যেকটা ফিল্ডের মধ্যে এরকম নেম 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 ব্যবহার করা লাগে।
কারণ আপনি নামের মধ্যে একবার লিখছেন সোহাগ, একবার লিখছেন হাসান, একবার লিখছেন রাকিব, একবার লিখছেন অমুক তমুক, যাই লিখছেন না কেন, এই যে প্রতিবার যে ডাটাটা দিচ্ছেন এই ডাটাটাকে রিসিভ করবে কি? রিসিভ করে হচ্ছে এই ক্লাস নেম দিয়ে আপনি সেটাকে রিসিভ করবেন। বুঝা গেছে? সো এটা কি করে, ইনপুট থেকে ডাটাটাকে হতেছে আপনি নিয়ে প্রসেস করার জন্য ফিল্ডটাকে একটা আলাদা নামে নামকরণ করতেছেন এবং ওই নামটা ধরলেই আপনি হচ্ছে ওই ফিল্ডে যে ডাটাগুলো দিচ্ছে সেই ডাটাগুলোকে আলাদা আলাদা ভাবে হচ্ছে ডিফাইন করতে পারবেন যে কোনটা কোন ডাটা। বুঝা গেছে? সাইজ সেটা নিয়ে বলার দরকার নেই, ম্যাক্স লেন্থ বলছি। চেকড, চেকড অবস্থাটা আসবে হচ্ছে সিলেক্ট অপশনে গেলে। আমরা মাল্টিপল সিলেক্ট অপশন দেখি না অনেক সময়, মানে মাল্টিপল বলতে সিলেক্ট অপশন। তো সিলেক্টটা কেমন অনেকটা, যেমন হতেছে ধরেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি আমরা যে কয়টা ল্যাঙ্গুয়েজ পারি, বা যে কোনো একটা এক জিনিস আমরা সিলেক্ট করি, এই যে এখানে নেম অটোমেটিক চলে আসে। আপনাকে বলতে হবে সিলেক্ট, তারপর সেখানে অপশন ব্যবহার করতে হবে, জাস্ট লাইক এখানে বলতে পারেন যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশন এবার বাড়ান, বলেন হতেছে বেঙ্গলি, তারপর হচ্ছে এখানে বলেন অপশন ইংলিশ, তারপরে এখানে বলেন অপশন, বলেন যে হচ্ছে ডাচ, ধরেন এই কয়েকটাই দিলাম। আহা, এগুলো এখানে দিছি কেন? অপশনের ভিতরে দিতে হবে ভ্যালু, ওই যে যখন যেটা সিলেক্ট করবে সেটার এগেইনস্টে কোনটা যাবে সেই ডাটাটা বলে দিতে হয়। এই যে দেখেন এখন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় সিলেক্ট অপশন। ঠিক আছে? বুঝতেছি পারবো নাকি না? পারবেন পারবেন, এগুলা কোনো রকেট সায়েন্স না। আর কিছু নাই, শুধু আছে হচ্ছে এবার টেক্সট এরিয়া। ঠিক আছে? ও আচ্ছা, এইখানে সিলেক্টের মধ্যে যেটা, আপনি যদি চান যে ডিফল্ট ভাবে বাংলা সিলেক্টেড অবস্থায় থাকতে চান তাহলে তাকে বলবেন সিলেক্টেড, তাহলে সব সময় প্রথমেই যখন ফর্ম ওপেন হবে বাংলা অলওয়েজ সিলেক্টেড থাকবে। বুঝা গেছে? জাস্ট যেটা আপনার দরকার সেটাকে আপনি সিলেক্টেড বলবেন, এই আর কি। এরপর আসতেছে হচ্ছে আমার, আমি মিউট হইনি, আমি ঠিক আছি। কথা শুনতেছেন সবাই? ওকে, এরপর আসতেছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া অলরেডি হচ্ছে আমরা দেখে ফেলছি। টেক্সট এরিয়াটা হচ্ছে যে কাজটা করে সেটা হচ্ছে যে আপনার মেসেজ নেওয়ার জন্য জাস্ট টেক্সট এরিয়া বলেন, দেখবেন টেক্সট এরিয়াতে এখানে আপনার একটা মেসেজ বক্স চলে আসছে। এই বুঝছেন, এই হচ্ছে ইন ওভারঅল মোটামুটি ইন ডেপথে হচ্ছে ফর্মের যাবতীয় অ্যাট্রিবিউট, যাবতীয় ভ্যালু নেম যা কিছু আছে সব। এখন অনেক কিছুই মাথায় থাকবে, অনেক কিছুই থাকবে না, বাট বুঝলেন তো যে কি কি টাইপ আছে, কখন কোন টাইপ ব্যবহার করতে হবে, কখন কোন ভ্যালু ব্যবহার করতে হবে। ভ্যালু ট্যালুর কথা বাদই দিলাম, কারণ হচ্ছে এগুলো আমাদের পিএইচপি তে ছাড়া এগুলো এখন আমাদের কোনো কাজে আসবে না। সো আপনাদের ডিজাইন করা দরকার শুধু ইনপুট ফিল্ড গুলো বুঝলে হবে এবং তার সাথে ট্যাগ গুলো বুঝলেই হবে আপাতত। সো বুঝতে পারছি? আচ্ছা, সবাই যে বলেন যে ভাই এক্সট্রা প্র্যাকটিস করতে চাই, আসলেই সবাইকে প্র্যাকটিস করবেন? দিব তাহলে একটা কাজ, দেখি কেমন করেন কেমন পারেন। আস্তে আস্তেই যাচ্ছি আহসান আরিফ ভাই, যা শিখছেন তার উপরে নতুন কিছু নাই, ওগুলার উপরই একটা প্র্যাকটিস। এমন না যে হতেছে আজকে পড়াইতেছি, আজকে পড়াইলাম ফর্ম আপনার আমি দিয়ে রাখছি যে কেউরি বা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোনো কাজ, এরকম হবে না। যা শিখছেন তার মতোই। তো এগুলা তাহলে একটা কাজ করব এখন আমরা, আপনারা যা শিখছেন এগুলোর মতো করে হইতেছে আমরা ফর্ম টেমপ্লেট, ফর্ম এইচটিএমএল টেমপ্লেট লিখে সার্চ করি আমরা এইখান থেকে, বা হচ্ছে কালার টিপে যাই, কালার টিপের ডিজাইন গুলাই ভালো হয়, জোবোতে টেমপ্লেট গুলা আবার একটু অন্যরকম। এটা বাদ দিচ্ছি, আমি এখান থেকেই দেখে কালার টিপ থেকে। আপনারা কালারডিপ.com এ যাবেন, এখানে গেলে হচ্ছে মানে এইচটিএমএল ফর্ম লিখে সার্চ করবেন।
দেখেন এখানে কিছু লগ ইন পেজ, ঠিক আছে, লগ ইন পেজের ডেমো হচ্ছে দেয়া আছে। এই ডেমো গুলা ডিজাইন করবেন আপনারা। পারবেন না এরকম একটা ডেমো ডিজাইন করতে? রিভিউতে আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই। কি করবেন বলেন তো? এরকম একটা জাস্ট সিম্পল ডিজাইন, একটা প্যারেন্ট ডিভ আছে, তার ভিতরে হচ্ছে দুইটা ডিভ, একটা হচ্ছে গ্রিন পার্ট আর একটা হচ্ছে এই পার্ট। সো এই পার্টে কি করা লাগতেছে, জাস্ট কন্টেন্ট গুলা দিয়ে চারপাশে হচ্ছে একটা প্যাডিং দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এগুলা দিতে হচ্ছে। তারপর এখানে আইকন, তার পাশে হচ্ছে টেক্সট। দ্যাট মিন্স এখানে ইউএল এলআই তো হবে ফর শিওর, এলআই এর মধ্যে হচ্ছে আবার একটা আইকন বক্স আসবে এবং আরেকটা ডিভে এই কন্টেন্ট গুলো আসবে। তারপর এলআই তে ফ্লেক্স করে দিলে এগুলা পাশাপাশি। বুঝা গেছে? তারপর এই পার্টে কি আছে, এই পার্টে হচ্ছে প্যাডিং দিতে হবে চারপাশে। তারপর হচ্ছে উপরে গেট ইন টাচ লেখা এবং এইখানে হচ্ছে কি করতে হবে, ফর্ম গুলা ডিজাইন করতে হবে সিএসএস এর মাধ্যমে। এরকম বর্ডার বটম কিভাবে ফর্ম দেয় আপনারা দেখছেন কোথায়? ওই যে সেই ইসের মধ্যে স্ট্রিক্টেও দেখছেন, আবার হচ্ছে মিনিমোতেও দেখছেন। পারবেন এটা? সিম্পল। কে কে পারবেন, কে কে পারবেন না? পারবেন না কে কে? আচ্ছা, আশা করি পারবেন, চেষ্টা করবেন, অবশ্যই হবে। ঠিক আছে, এখানে একটু হালকা বক্স শেডও আছে, এগুলা ছাড়াই করেন, আমি এগুলা তো দেখাবো না, সমস্যা নাই। আপনারা এটা করেন, আর যারা একটু মানে একটু কনফিডেন্ট যে আরো ভালো পারবেন, তারা আপনারা অন্যগুলো করতে পারেন। আচ্ছা ওইটা বাদ দিই, এটা করেন, এটার মধ্যে একটু কাজ বেশি। এটা করেন, হ্যাঁ, কন্ট্রা ফর্ম 3। 3 নাম্বার colordiv.com এর মানে স্টোন টেমপ্লেট লিখে সার্চ করার পর আপনারা এইখানে আসবেন এবং হচ্ছে এইটা করবেন। এবং কিভাবে করবেন এবার আপনার একটু মাথা খাটান। আমি লিংকটা দিয়ে দিচ্ছি, এটার প্রিভিউ লিংকটা দিয়ে দিচ্ছি, বা ওয়েবসাইটের লিংকটা দিলে আপনারা 3 নাম্বারটা করবেন। আর যে বেশি পারেন আপনারা বেশি করেন, সমস্যা নেই। ঠিক আছে, লিংকটা দিয়ে দিলাম, কেউ এটাকে গ্রুপে সাবমিট করে দিন। আচ্ছা বলেন তো, এই যে এখানে দুইটা কিছু ফিল্ড আছে ফুল উইথ, কিছু ফিল্ড আছে অর্ধেক অর্ধেক, এখানে কি করবেন বলতে পারবেন? কিছুই না, ফর্ম নিছেন সবই ঠিক আছে। যা করতে হবে, এই দুইটা ইনপুট ফিল্ডকে একটা প্যারেন্টের মধ্যে নিয়া তারপর ফ্লেক্স করে দিবেন, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দিবেন, আর তাদের উইথ গুলা কিছুটা হালকা কমাই দিয়া মাঝখানে গ্যাপ দিবেন। বাকিগুলোর জন্য সেই প্যারেন্টের আর দরকার নেই, কারণ ওইগুলোর মধ্যে আর পাশাপাশি নেই। তো তারা যেহেতু পাশাপাশি আছে, তাদেরকে একটা প্যারেন্টে ক্লাস নেম দিয়ে ডিভের ভিতরে নিয়ে ফ্লেক্স করে দিলেই হয়ে যাবে। বলেও দিলাম, জান। পারবেন এবার? আর এই যে যে উপরের পার্ট আছে, এই যে এটা, এগুলো তো আর মানে তেমন কিছু না, এগুলো আপনারা স্ট্রিক্ট এর মধ্যে করছেন, গ্যালাক্সির মধ্যে করছেন, সব জায়গায় করছেন। তো এটা করেন আপনারা হচ্ছে এই এটার প্রিভিউতে যায়া আপনারা হচ্ছে এখান থেকে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো কপি করেন, ছবি এটাও ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো ছবিও নিতে পারেন। শিখাইছি গ্যালাক্সির মাধ্যমে যে ছবি কিভাবে নিতে হয়, ছবি কিভাবে ইউজ করতে হয়। তো ওইভাবে হচ্ছে ব্যবহার করে আপনারা হচ্ছে এই কাজগুলা করেন। আরেকটা জিনিসও শিখাই দিচ্ছি। এখানে দেখেন এই বক্সটা যতটুকু, এই বক্সের ভেতরে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে এই পার্ট আর একটা হচ্ছে এই পার্ট, মানে দুইটা ডিপ। এই পার্টে ডিভের কালার ব্যাকগ্রাউন্ডটা, এই ডিভের মধ্যে কিন্তু ছবিটা কিন্তু নর্মাল ইমেজ হিসেবে ব্যবহার করতে পারেন। বেটার হবে যদি হচ্ছে এখানে আপনি ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নেন, মানে এই বক্সের এই রাইট সাইডের যে বক্সটা থাকবে তার ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজটা নিলে তাহলে হচ্ছে ও একদম ম্যাচ করে যাবে সরাসরি। আর যদি ডাইরেক্ট নেন তাহলে যেটা হবে, উইথ 100% দেওয়ার পর ছবি যদি বড় হয় এই বক্সটা অটোমেটিক বড় হয়ে আসবে, মানে ছবি বড়র কারণে পুরো জিনিসটাই বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে সাইজিং এর একটা ইস্যু দেখা দিতে পারে। তো এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করেন বা করেন, যেভাবেই করেন করেন, এখন তো আর মানে ক্লায়েন্টের কাজ করতেছেন না যে ক্যান্সেল খাবেন, যেমনি মন চায় অমনি করেন। আমি জাস্ট দেখবো, রিভিউ করে দিব, ভুল হইলে শিখতে পারবেন এবং ভুল করেন।
এখন আপনাদের দিয়ে বেশি করে যদি হচ্ছে যে এরকম টুকটাক একটা করে দিয়ে যদি হচ্ছে আপনাদের প্র্যাকটিস করাই, আমি আপনাদেরকে জাজ করতে পারবো যে আসলে আপনারা কোন দিকে আছেন। আসলেই ভালোর দিকে আছেন, নাকি রেকর্ড দেখে অ্যাসাইনমেন্টে অভ্যস্ত আপনারা? কোনটা আপনাদের বর্তমান সিচুয়েশন সেটা আমি বুঝতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, ২ টা লিংক নিবেন। আর ওইটার ফুল, ২ টাই ফুল। ২ টা অ্যাসাইনমেন্ট হচ্ছে এখন। কেউ যদি ফর্ম এটা পারেন, ভালো করে হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন, মজা পাচ্ছেন, আপনি এই পেজের মধ্যে দেখবেন যে আরো অনেকগুলো ফর্ম আছে। আপনি সেখান থেকে আপনার ইচ্ছামতো অন্য ফর্মগুলো আপনি করেন। কোনো প্রবলেম নেই। ঠিক আছে? ওকে। ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে আপনার, জি, ফর্ম চাইলে বেশি করতে পারেন। সমস্যা নেই।